ওয়েলকাম স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো যেমনটা তোমরা তোমাদের থাম্বনেলে দেখে নিয়েছো, ইউনিট ডাইমেনশন এটা সেকেন্ড পার্ট। এখানে আমরা আলোচনা করব হলো সিগনিফিকেন্ট ফিগার আর এরর অ্যানালিসিস নিয়ে, যেটা অলরেডি আমাদের লাস্ট পার্টে আলোচনা হয়নি। লাস্ট পার্টে আমরা ইউনিট ডাইমেনশনের জাস্ট ফার্স্ট পার্টটার উপর কিছু থিওরি এবং তার উপর কোয়েশ্চেন অ্যানসার দেখেছিলাম। আজকে আমরা এই পার্টটার উপর কিছু থিওরিজ আর কিছু পিওয়াইকিউজ দেখে নেবো, যাতে তোমাদের বোর্ডস এবং যেই নিট বা অ্যাডভান্স যার প্রিপারেশন তোমরা করছো সেটা তোমাদের রিভিশন হয়ে যায়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা আজকে শুরু করব, সেই পার্টটা হলো আমাদের সিগনিফিকেন্ট ফিগার। চলো দেখে নিই সিগনিফিকেন্ট ফিগার কি। জাস্ট কিছু রুলস আছে, সেই রুলস গুলোকে রিভিশন করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? আর কোনো চাপের জিনিস নেই এখানে। চলো সবার আগে আমরা সিগনিফিকেন্ট ফিগারটা দেখে নিই। আগে সিগনিফিকেন্ট ফিগার সম্বন্ধে দু একটা কথা বলে নিই। সেটা কি? সেটা হলো যে সিগনিফিকেন্ট ফিগারের বেসিক ক্যারেক্টারিস্টিক্স, যে সিগনিফিকেন্ট ফিগারস ইন দ্য মেজার্ড ভ্যালু অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি ডিনোটস দ্য নাম্বার অফ ডিজিটস ইন হুইচ উই হ্যাভ এ কনফিডেন্স। এটা একদম হলো প্র্যাকটিক্যাল কথা, যে আমাদের কতটা ভ্যালুর উপর অ্যাকচুয়ালি কনফিডেন্স আছে সেটাই কিন্তু সিগনিফিকেন্ট ফিগার আমাদেরকে অ্যাকচুয়ালি বোঝায়, ঠিক আছে? যে কতটা ভ্যালু আমরা একদম অ্যাকুরেটলি বলতে পারছি যে না এটা একদমই হবে, ঠিক আছে? আচ্ছা, লার্জার দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারস অবটেন্ড ইন এ মেজারমেন্ট, গ্রেটার ইজ দ্য accuracy of the measurement, the converse is also true. যত সিগনিফিকেন্ট ফিগার কোনো মানে এক্সপেরিমেন্টে বেশি হবে, তত অবভিয়াসলি আমরা বলতে পারবো সেই এক্সপেরিমেন্টের অ্যাকুরেসি তত বেশি হয়ে থাকে। তো এটা একদম সিগনিফিকেন্ট ফিগারের বেসিক কথা, যাতে আমি তোমার একটা এক্সাম্পল সমেত বলতে পারি। কেউ যদি বলে, কেউ একটা লেন্থ মেপেছে, লেন্থ মেপে বলবো সেটা আসছে তার 5.34, আর অন্য কেউ বললো সেটা আসছে তার 5.345। তো আমরা এখানে খুব ভালো মতোই দেখতে পাচ্ছি যে এখানে দেখো ফিগারের সংখ্যা বেশি, এখানে 4টে ডিজিট আছে, এখানে টোটাল আমরা দেখতে পাই 3টে ডিজিট আছে। তো তার মানে আমরা এখানে বলতে পারি যে সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা এখানটা বেশি। তার মানে এই ভ্যালুটা মোর অ্যাকিউরেট, এই ভ্যালুটা মোর অ্যাকিউরেট আমাদের এক্সপেরিমেন্টেশনের জন্য। জিনিসটা খুব বোরিং আমি জানি সিগনিফিকেন্ট ফিগার, বাট জিনিসটা সোজা, তোমরাও জানো। এবং এটা কিন্তু আমাদের যেই নিট এবং যেই মেন্স অ্যাডভান্স এই পার্সপেক্টিভে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ সিগনিফিকেন্ট ফিগার থেকে যে রাউন্ডিং অফ এবং সেখান থেকে যে এরর অ্যানালিসিসের ব্যাপারগুলো আসে না, সেইগুলো থেকে আমাদের কিন্তু কোয়েশ্চেন আসে। তো ছোট্ট জিনিস একটু জেনে নিলে আই থিঙ্ক কাজ হয়ে যাবে। তোমরা কেমিস্ট্রিতেও পড়ো, ফিজিক্সে একটু আধটু পড়ে নেবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? এর কিছু রুলস আছে, রুলস গুলো আমরা দেখে নিই এক এক করে। দেখো রুলস বলতে এখানে কি বলা হচ্ছে, রুলস বলতে এখানে সবার আগে যে জিনিসটা আসছে সেটা হলো এক এক করে ফার্স্ট রুল। ফার্স্ট রুল বলছে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। একদম যে কটা নন জিরো ডিজিট আছে, মানে তোমার যে নাম্বারটা আছে সেখানে যে কটা নন জিরো ডিজিট তারা সবাই সিগনিফিকেন্ট। যেমন এখানে দেখতে পাচ্ছি 42.3, এখানে নন জিরো ডিজিটের সংখ্যা কটা স্যার? 3টে, 4, 2 আর 3। তার মানে এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা হয়ে গেল? 3টে। আচ্ছা 243.4, এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে? 1, 2, 3, 4। তার মানে সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা 4টে। 24.123, এখানে কটা নন জিরো ডিজিট আছে? 5টা। তার মানে এখানে সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা হয়ে গেল 5টা। ওকে, চলো এবার আসি নেক্সট। কি বলছে? অল জিরোস বিকাম সিগনিফিকেন্ট ইফ দে অ্যাপিয়ার বিটুইন টু নন জিরো ডিজিটস। বলছে যদি জিরো তোমার দুটো নন জিরো ডিজিটের মাঝখানে থাকে তাহলে তারা হয়ে যাচ্ছে সিগনিফিকেন্ট বিটুইন টু নন জিরো ডিজিটস। অ্যাকচুয়ালি আমি বলবো নন জিরো ডিজিটের জায়গায় এটা যদি আমরা বলে দিই বিটুইন টু সিগনিফিকেন্ট ফিগার, আরো ভালো হয়। বিটুইন টু সিগনিফিকেন্ট ফিগার, এটা আরো অ্যাকিউরেট হয়। তোমরা কেউ খাতায় নোট করতে চাইলে তোমরা এটা লিখতে পারো, ঠিক আছে? দেখো এইখানে 5.03, তোমরা দেখতে পাচ্ছ এই জিরোটা 5 আর 3 এর মাঝখানে আছে, তো সেই জন্য এটা সিগনিফিকেন্ট। আমরা টোটাল সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা এখানে হয়ে যাচ্ছে 3টে। 5.604, এখানেও জিরোটা দুটো সিগনিফিকেন্ট ফিগারের মাঝখানে আছে, তাই জন্য এটা হয়ে যাচ্ছে সিগনিফিকেন্ট। আর যেখানে 4.004, তাহলে এখানেই দুটো জিরো দেখো দুটো সিগনিফিকেন্ট ফিগারের মাঝে আছে, কারণ 4ও সিগনিফিকেন্ট, এই 4ও সিগনিফিকেন্ট, তার মানে এটা হয়ে যাচ্ছে 4। ওকে, তো তার মানে এটা আমরা বুঝে গেলাম হলো কাদের ক্ষেত্রে, এটা আমরা বুঝে গেলাম তাদের ক্ষেত্রে যেই জিরোগুলো আমার থাকে হলো মাঝখানে। তো সেই জিরোগুলো সিগনিফিকেন্ট তখনই হবে যখন আশেপাশের দুটো ডিজিটও আমার সিগনিফিকেন্ট হবে। এরপরে রুল 3, লিডিং জিরোস অর দ্য জিরোস প্লেস টু দ্য লেফট অফ দ্য ফার্স্ট নন জিরো ডিজিট আর ইনসিগনিফিকেন্ট। একদম লিডিং জিরোস মানে স্টার্টিং এ যে জিরোগুলো আসছে, ইনিশিয়ালি যে জিরোগুলো আসছে সেগুলো সবই ইনসিগনিফিকেন্ট। যেমন দেখতে পাচ্ছি 0.543, তো এই জিরোটাকে আমরা কাউন্টই করবো না, এটা কিছু যায় আসে না। তার মানে সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা 3টে। 0.045 এর সিগনিফিকেন্ট ফিগার কটা? 2টো। 0.006 এর সিগনিফিকেন্ট ফিগার কটা? একটা। কারণ আমরা ইনিশিয়াল যে জিরোগুলো আছে সেগুলো কাউন্ট করি না। ওকে, আচ্ছা নেক্সট কি আসছে? নেক্সট আসছে হলো জিরোস placed to the right of the number after a decimal place are significant. You can say this rule about the n zeros, মানে n zero রুলই হলো এটা, যদি জিরো লাস্টে থাকে আর ডেসিমালের পরে থাকে তখনই সেটা সিগনিফিকেন্ট, আদারওয়াইজ সিগনিফিকেন্ট নয়। যেমন 4.330, এখানে কি সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা কটা? 1, 2, 3, 4, 4টে।
343.000, এটা সিগনিফিকেন্ট, এটা সিগনিফিকেন্ট, এটা সিগনিফিকেন্ট। আর কি বলেছি, n0 যদি ডেসিমেলের পরে থাকে, দেখো এই জিরোটা ডেসিমেলের পরে আছে, তার মানে এটাও সিগনিফিকেন্ট। মাঝের জিরোগুলো কেন সিগনিফিকেন্ট, এই যে আগের এই সেকেন্ড রুলটার জন্য। কি বলেছিলাম, অল জিরোস বিকাম সিগনিফিকেন্ট ইফ দে অ্যাপিয়ার বিটুইন টু সিগনিফিকেন্ট ফিগার। যেহেতু এই জিরোটা সিগনিফিকেন্ট আর এটা সিগনিফিকেন্ট, তাই মাঝের গুলো সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে। মানে টোটাল সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা কটা, 1 2 3 4 5 6 6টা হয়ে গেল। কিন্তু আমি যদি তোমার এখানে এক্সাম্পল দিই, বলি যে 34300, এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার, এখানে কিন্তু 343 তিনটে। স্যার 00 গুলো নয় না, n0 তে অবশ্যই হতে হবে আফটার ডেসিমাল। n0 কে আমি এই জিরোকে সিগনিফিকেন্ট বলতে পারবো না, কারণ ওটা লাস্টের জিরো, কারণ ওটা লাস্টের জিরো, এবং লাস্টের জিরো ডেসিমালের পর হলে তখনই সিগনিফিকেন্ট হবে। যেহেতু এটা ডেসিমালের পরে না, সেই কারণে এটা সিগনিফিকেন্ট হচ্ছে না। ঠিক আছে, তাই জন্য এটা কিন্তু সিগনিফিকেন্ট হলো না। এই যে জিরোটা, এই জিরোটা কেন সিগনিফিকেন্ট হতে পারলো না, কারণ জিরোতে মাঝের জিরোতে সিগনিফিকেন্ট হওয়ার জন্য দুদিকে সিগনিফিকেন্ট থাকা দরকার। এ সিগনিফিকেন্ট নয়, এ সিগনিফিকেন্ট, তাই জন্য এ হতে পারলো না। তাই জন্য এরা তিনজনের জন্য এখানে আসলো 3। ঠিক আছে, আচ্ছা আর কি আসছে, আর আমরা দেখতে পাচ্ছি ইন এক্সপোনেনশিয়াল নোটেশন, এক মিনিট, আর আমরা দেখতে পাচ্ছি এখানে ইন এক্সপোনেনশিয়াল নোটেশন the numerical part gives the number of significant figures. exponential notation মানে পাওয়ারস। ধরো আমি এখানে লিখলাম 3.43 into 10 to the power 8, আমাকে এখানে বললো কটা সিগনিফিকেন্ট ফিগার হবে। তো তোমার যে এক্সপোনেন্টের পার্টটা আসবে না 10 to the power 8, ওটাকে তুমি ধরবে না, শুধুমাত্র 3 4 আর 3 ধরবে। তার মানে তোমার সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা হয়ে গেল 3। ধরো তোমাকে দিল 0.0042 into 10 to the power -2, তোমার বললো সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা কত, তোমার কি ধরতে হবে, তোমার পাওয়ারকে ধরলেই হবে না, তুমি শুধু স্টার্টিংটা ধরো 0.0042। এর মধ্যে কত সিগনিফিকেন্ট ফিগার আছে, দেখো এই জিরো গুলো সব ইনিশিয়াল জিরো, স্টার্টিং জিরো, লিডিং জিরো, তো এদেরকে আমরা ধরবো না, শুধুমাত্র 4 আর 2 কে ধরবো। তাই জন্য সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা হয়ে গেল 2। ঠিক আছে, তো এইগুলো সিগনিফিকেন্ট ফিগারের কিছু রুলস আছে, এই রুলস গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটা জিনিস বুঝতে হবে, এই সিগনিফিকেন্ট ফিগার কোথায় কাজে লাগে। সিগনিফিকেন্ট ফিগার আমাদের অ্যাকিউরেসি প্রদান করে, আমাদের অ্যাকিউরেসি দেয়। একটা রেজাল্ট কতটা বেশি অ্যাকিউরেট সেটা দেখো যত সিগনিফিকেন্ট ফিগার বেশি হবে। যেটা আমি একটু আগে একটা এক্সাম্পলে তোমাদের বোঝালাম, যে কেউ একটা স্কেল দিয়ে লেন্থ মেপেছে, কেউ ভেবেছে 5.34, কেউ ভেবেছে 5.345, তার মানে সে আরো বেশি অ্যাকিউরেট দিচ্ছে, সে ডেসিমেলের পর 3 প্লেস অবধি দিতে পারছে। তো সিগনিফিকেন্ট ফিগার আমার অ্যাকিউরেসি ইন্ডিকেট করে, এটা হলো বেসিক, এটা হলো একদম বেসিক কনসেপ্ট। আমার এক্সপেরিমেন্টেশনে কিন্তু কাজে লাগে। হতে পারে তোমাদের মনে হতে পারে এগুলো সেরকম কোনো ভ্যালু নেই, বাট সেটা কিন্তু নয়। এক্সপেরিমেন্টেশনের অনেক ভ্যালু আছে, অ্যাকুরেট রেজাল্টস এর অনেক ভ্যালু আছে লার্জ স্কেলে। যদি আপনারা কি লার্জ স্কেল বলতে আমি কি বলতে চাইছি, লার্জ স্কেল বলতে চাইছি, ধরো খুব সিম্পল একটা এক্সাম্পল হলো রকেট স্পেসে যায়, এবং রকেট স্পেসে গিয়ে কোনো না কোনো একটা অরবিটে এস্টাবলিশ হয়। যেমন আমাদের পৃথিবীর বাইরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে, বা পৃথিবী থেকে চাঁদে পাঠানো হয়, পৃথিবী থেকে আমরা মার্সে পাঠাই। তো এই যে বিভিন্ন জায়গায় রকেট গুলো যাচ্ছে, তো ওরা যে একটা পার্টিকুলার অরবিটে প্লেস হচ্ছে, সেখানে কিন্তু ক্যালকুলেশনস এর মানে হেভি ইম্পর্টেন্স আছে। একটু ক্যালকুলেশন এদিকে হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। তো সেখানে অ্যাকুরেসি ইজ মাস্ট। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসগুলো খুব কাজে লাগে। তো অনেকটা লার্জ পার্সপেক্টিভে এদের ইউজ হয়। স্মল পার্সপেক্টিভে দেখলে কি সব বলছে, সব রুল ফুল, বাট লার্জ পার্সপেক্টিভে ইউজ আছে, এমনি এমনি পড়ানো হয় না। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হইব। আচ্ছা আর কি আসছে আমাদের, ঠিক আছে, যেমন এখানে কিছু एग्जांपल আছে, এখানে আমরা সিগনিফিকেন্ট ফিগার একটুখানি দেখে নেব চট করে। 42.3 করা সিগনিফিকেন্ট ফিগার তিনটে বুঝতে পারছো, 0.063 দুটো, 7.00 যেহেতু এটা সিগনিফিকেন্ট মাঝেরটা হয়ে গেল, তার মানে তিনটে। 0.0071 তার শুরুগুলো হবে না, শুধু এই দুটো হবে, তাই জন্য দুটো। 8.005 8 আর 5 সিগনিফিকেন্ট, মাঝে 0 সিগনিফিকেন্ট 4, 100 শুধুমাত্র একটা, কিন্তু এই জিরোটা হচ্ছে না, তাই জন্য এই জিরোটাও হচ্ছে না। n0 ডেসিমালের পরে থাকলে সিগনিফিকেন্ট হয়। 0.443 তিনটে, আর এখানে 10 এর পাওয়ার আছে, তো এই জন্য ফার্স্ট এগুলো হবে 10 এর পাওয়ারটা আমরা নেব না। ঠিক আছে, এই মোটামুটি হলো ব্যাপার, এই মোটামুটি আমাদের সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপার। মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো সিগনিফিকেন্ট ফিগারটা কি জিনিস এবং কিভাবে করতে হয়। ঠিক আছে, এবার আমরা চলে আসবো সিগনিফিকেন্ট ফিগারের পর আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটাকে আমরা বলে থাকি হলো রাউন্ড অফ। তবে সিগনিফিকেন্ট ফিগার একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, যেটা আমার এখানে বলা নেই, যেটা পিপিটিতে লেখা নেই, তাই জন্য এখনো কিন্তু টিচারদের জাদু তাদের বোর্ড আর তাদের মার্কারে নাকি পিপিটিতে নিয়ে আসতে হয়, দেখতে সুন্দর লাগে বলে, বাট দেখার সৌন্দর্যের থেকেও পড়ানোর গাম্ভীর্যেরও একটা ব্যাপার আছে না। তো সিগনিফিকেন্ট ফিগার একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই। ধরো আমি তোমায় দিলাম 300, তুমি বললে সিগনিফিকেন্ট ফিগার করা, তুমি বললে স্যার আপনি শিখালেন যে এগুলো আমরা কাউন্ট করবো না, শুধু একটা, সরি 3 বলি, এখানে 1। যদি আমি বলে দিই 300.0,
তুমি বলবে স্যার 1 2 3 4, কারণ এই জিরোটা যেহেতু আমার সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে, ডেসিমালের পরে আসছে, এ সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে, এদেরকেও সিগনিফিকেন্ট হয়ে যেতে হচ্ছে, তাই জন্য হয়ে যাচ্ছে 4। আচ্ছা যদি আমি বলে দিই এবার 3000 পয়েন্ট, আমি পয়েন্টের পর কিন্তু জিরো দিলাম না, মাথায় থাকে জানো, আমি পয়েন্টের পর জিরো দিলাম না, মাথায় থাকে জানো, এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার। জেনারেলি আমি যদি 3000 লিখতাম, আমার সিগনিফিকেন্ট ফিগার কটা হতো, একটা না, কারণ এগুলো ধরতাম না। কিন্তু যদি 3000 পয়েন্ট দিয়েছি, তার মানে আমাদের বুঝতে হবে পয়েন্টের পর একটা কেউ আসবে। পয়েন্ট দিয়েছি মানে পয়েন্টের পর কেউ না কেউ তো আসবে, 1 2 3 0 কিছু তো আসবে। তো সেই জন্য এটাও সিগনিফিকেন্ট হবে। এরপরে যে আসবে, দেখো এরপরে জিরো আসলে তোমরা ওটা সিগনিফিকেন্ট হয়ে যায়, নেই আলাদা কথা, বাট আসলে তো সিগনিফিকেন্ট হতো। তো সেই কারণে আমাদের এই সবকটা জিরোকে বা সিগনিফিকেন্ট ধরতে হবে, কারণ পয়েন্টের পর যেই আসবে সে এই জিরোগুলোকে সিগনিফিকেন্ট বানিয়ে দেবে। তাই জন্য এই ক্ষেত্রে কিন্তু 4। 3000 পয়েন্ট আর 3000 এর মধ্যে কোনো পার্থক্য নেই, বাট স্টিল এটার সিগনিফিকেন্ট ফিগার 4টে, এটা সিগনিফিকেন্ট ফিগার কিন্তু একটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ইফ উই চেঞ্জ ইউনিটস, মাথায় রাখবে, ইফ উই চেঞ্জ ইউনিটস, আমরা যদি ইউনিট চেঞ্জ করি, number of significant figures does not change, significant figure সংখ্যা চেঞ্জ হয়ে যায় না। যেরকম একটা एग्जांपल দিই, 5.03 মিটার, কটা সিগনিফিকেন্ট ফিগার আছে স্যার? 3টে। ওকে, এটাকে সেন্টিমিটারে করো, 503 সেন্টিমিটার, কটা সিগনিফিকেন্ট ফিগার আছে স্যার? সিগনিফিকেন্ট ফিগার এখানেও দেখুন 3টে আছে। তো আমি মিটার থেকে সেন্টিমিটারে করলাম, স্টিল সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা 3টেই থাকলো। ওকে, চলো এবার তাহলে আমরা চলে আসবো হলো রাউন্ড অফে। তো রাউন্ড অফের কি রুলস আছে দেখে নি। রাউন্ড অফের ফার্স্ট রুল যেটা বলছে, if the digit to be dropped is less than 5, then the preceding digit is left unchanged. যদি যে ডিজিটটাকে আমার ছেড়ে দিতে হবে সেটা 5 এর থেকে ছোট হয়, তাহলে আগের ডিজিটটা আনচেঞ্জ হয়। কিরকম? 7.82। আমাকে যদি বলে রাউন্ড অফ টু 1 ডেসিমাল প্লেস, একটা ডেসিমাল প্লেস অবধি রাউন্ড অফ করতে, এই কথাটার অর্থ কি? একটা ডেসিমাল প্লেস অবধি রাউন্ড অফ করা মানে হলো ডেসিমালের পর তুমি এক ঘর রাখবে। তার মানে তুমি পরের সংখ্যাটাকে দেখো, পরের সংখ্যা 2 আছে, তার 2টা 5 এর থেকে ছোট, 2 যদি 5 এর থেকে ছোট হয় তুমি এটা 7.80 রেখে দেবে। 3.94, 4 আছে, আমাকে একটা ডেসিমাল প্লেস অবধি রাখতে হবে, এতটা রাখতে হবে, তাহলে যে সংখ্যাটা আমাকে ওঠাতে হবে সেই সংখ্যাটা আমি দেখছি 4। 4 কি 5 এর থেকে ছোট, তার মানে আমি 3.9 রেখে দিলাম। এরপরের রুলটা বলছে, if the digit to be dropped is more than 5, then the preceding digit is raised by 1. যদি 5 এর থেকে বেশি হয়, যেমন 6.87, এখানেও বলেছে একই জিনিস, রাউন্ড অফ টু 1 ডেসিমাল প্লেস। তো 6.87 যদি আমাকে 7 ওঠাতে হয়, 5 এর থেকে বড়, তার মানে 6.8টা কিন্তু 6.9 হয়ে যাবে, এটা হয়ে যায় রাউন্ড অফ। 12.78, তো রাউন্ড অফ টু 1 ডেসিমাল প্লেস, ডেসিমালের পর এক ঘর রাখবো, তো 8 আছে, তাই জন্য 8টা কিন্তু এই দেখো, যেহেতু 8 আছে তাই জন্য আমার 7টা প্লাস 1 হয়, এখানে 8 হয়ে গেল। ঠিক আছে। আর বলছে, if the digit to be dropped is 5 followed by digits other than zeros, then preceding digit is raised by 1. এই রুলটায় একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? চেঞ্জটা আমি বলে দিচ্ছি। এই রুলটায় চেঞ্জটা হবে হলো, যদি আমাকে 5 সরাতে হয়, মানে এইগুলোকে দেখো আমি যেটাকে সরাচ্ছি সেটা 5 এর থেকে ছোট, এইগুলোকে যেটাকে সরাচ্ছি সেটা 5 এর থেকে বড়, যদি আমাকে 5 সরাতে হয় তাহলে আমাকে দুটো কেস হতে পারে, মনে রাখবেন। তখন কেস হতে পারে যে প্রিসিডিং ডিজিট, তখন আমার কেস হতে পারে যে আমার প্রিসিডিং ডিজিট যদি ইভেন হয় আর যদি অড হয়, এই দুটো রেজাল্ট হতে পারে। যদি প্রিসিডিং ডিজিট ইভেন হয় সেম, ওটা সেমই থাকবে, যদি অড হয় +1। এটা হলো টেকনিক, এটা হলো টেকনিক। এক্সাম্পল দিয়ে দিই, চলে আসো এক্সাম্পল দেখে নি। ধরো আমাকে বলেছে 3.538, এটা আমাকে বলেছে, সরি 3.5385, আমাকে বলেছে রাউন্ড অফ আপ টু 4 significant figures, রাউন্ড অফ আপ টু 4 significant figures, এটা আমাকে বলেছে। ওকে, 4টে সিগনিফিকেন্ট ফিগার অবধি রাউন্ড অফ করতে বলেছে, তার মানে 1 2 3 4 এত অবধি রাউন্ড অফ করব। তো এবার 5টাকে ওঠাবো, এবার 5 আছে, 5 হলে আমি কি বলেছি, আগের ডিজিট দেখো ইভেন না অড, কি আছে ইভেন। আমি কি রুল দিয়েছি যে যদি ইভেন থাকে তাহলে সেম রেখে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, তুমি লিখে দেবে 3.538। আচ্ছা যদি এটা এরকম হতো 3.5375, এবং একই জিনিস এর ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে বলতাম যে রাউন্ড অফ আপ টু 4 সিগনিফিকেন্ট ফিগার, তো তুমি দেখতে পাচ্ছ 1 2 3 4 এত অবধি রাখতে হয়, 5টাকে সরাতে হবে। আগের ডিজিটটা কি আছে, অড আছে, আমি অডের ক্ষেত্রে কি রুল দিয়েছি, অড থাকলে আমি বলছি +1 করে দাও।
তো যখন তুমি +1 করে দেবে তখনই কিন্তু আমার জিনিসটা কত হয়ে যাবে 3.538 হয়ে গেল। বুঝে গেছো? তো এটাই কিন্তু আমার রাউন্ড অফ। আচ্ছা, রাউন্ড অফের ক্ষেত্রে আরো একটা এক্সাম্পল দিয়ে দিই। হ্যাঁ, এগুলো আর আমার দেখে লাভ নেই, আমি তোমায় আমার মতো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এই দেখো, ধরো আমি তোমায় বললাম রাউন্ড অফ আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার্স, এটা তোমায় বললাম 3টে সিগনিফিকেন্ট ফিগার অব্দি রাউন্ড অফ করো। ঠিক আছে, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 নম্বর 5.378, তারপর দিয়ে দিলাম 2.345, তারপর দিয়ে দিলাম 537.389, তারপর দিয়ে দিলাম 768.59। চলো এই চারটে দেখে নি, তাহলে একটা রিভিশন হয়ে যাবে আমাদের। চলো এটাকে যদি 3টে সিগনিফিকেন্ট ফিগার অবধি করি, তো 1 2 3, তো 1 2 3 করলে এখানে আমার 8 সরাতে হবে, 8 সরালে আগেরটা আমাকে এক বাড়িয়ে দিতে হবে, তাহলে এটা আমার হয়ে যাবে হলো 5.38। যদি এটা করি 5 আছে তো আগেরটা ইভেন আছে, তো ইভেন হলে একই রেখে দেবো 2.34। আচ্ছা এখানে কত, আচ্ছা এটা পরে করবো, এটা করি 1 2 3, তাহলে লাস্টেরটা আছে 5, যদি 5 থাকে আগের সংখ্যা চেক করতে হবে, এটা ইভেন আছে তো ইভেনই রেখে দেবো 768। ঠিক আছে, 3টে সিগনিফিকেন্ট ফিগার হয়ে গেল। ওকে, আচ্ছা এবার আসছে এইটা, এটার কি হবে 537389, 3টে সিগনিফিকেন্ট ফিগার মানে কতটা, এতটা, তাই তো? তার মানে কত লিখে দেবো, 3 আছে তার মানে ওটা একই থাকবে, কারণ যে সংখ্যাটাকে থেকে সরাবো সেটা 5 থেকে ছোট আছে, তো 537, তাই তো? হয়ে গেল, ব্যাস, এটা ভুল হয়ে গেল। তুমি একটু ভেবে দেখো, এটা 537389 এত বড় সংখ্যা, এতটুকু রাউন্ড অফ। আরে রাউন্ড অফ মানে কি সংখ্যার ভ্যালু একেবারে চেঞ্জ হয়ে যায়, কাছাকাছি একটা ভ্যালু থাকে। এই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু অনেকেই ভুল করে। তো এখানটা যে জিনিসটা হবে আমার, এখানটা কি হবে 537, কারণ আমি দেখে নিলাম 3 এর বেলায় 7 থাকলো, এবার আমার এখানে তো আমি কিছু আর তো লিখতে পারবো না, তো আমি কি লিখে দেবো 000, কারণ এরা সিগনিফিকেন্ট নয়। মনে করে দেখো, এই তিনটা কিন্তু সিগনিফিকেন্ট আমরা ধরবো না, কারণ n0 ডেসিমালের পরে নেই, তাই জন্য আমার সিগনিফিকেন্ট ফিগারের সঙ্গে কিন্তু তিনটাই থাকছে এখানে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার রাউন্ড অফ। তো এই কনসেপ্টটা কিন্তু আমার রাউন্ড অফের ক্ষেত্রে আমার কাজে লাগে এবং আমাকে মাথায় রাখতে হয়। ওকে, তো রাউন্ড অফ আমরা মোটামুটি বুঝে গেলাম। এবার আমরা কিছু অ্যারিথমেটিক অপারেশন দেখে নেব, যেমন অ্যাডিশন সাবট্রাকশন, এই জিনিসগুলো আমরা একটু দেখে নেব। অ্যাডিশন সাবট্রাকশনের নিয়মটা কি? স্যার অ্যাডিশন সাবট্রাকশন কি আমরা জানি না? তোমরা সবাই অ্যাডিশন সাবট্রাকশন জানো, কিন্তু কি হয় সিগনিফিকেন্ট ফিগার দিয়ে অ্যাডিশন সাবট্রাকশন ব্যাপারটা একটুখানি আলাদা। কিছুই না, এখানে পুরো রুল লেখা আছে, সুন্দরভাবে ভালো ইংরেজিতে লেখা আছে, সেটা তোমরা দেখলেই হয়ে যাবে। কি বলেছে দেখে নাও চট করে। বলেছে যে অ্যাডিশনে কি বলেছে, ইফ ইন দ্য ভ্যালুস টু বি অ্যাডেড অর সাবট্রাক্টেড দ্য লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিটস after the decimal is n, then in the sum or difference the number of significant digits after the decimal should also be n। কি বলছে স্যার, একটু বাংলায় যদি বলি, একটু দেশি ভাষায় যদি বলে দিই, তো জিনিসটা কি বলছে? জিনিসটা বলছে যে যখন তুমি দুটো নাম্বারকে যোগ করবে, ধরো এই দুটো নাম্বারকে আমি যোগ করলাম, এখানে তো অনেকগুলো নাম্বার আছে 33.3, 3.11 আর 0.313, বলছে আগে যোগ করো। তাহলে এটা 3 হচ্ছে, 1 আর 1 2, 3 আর 1 4, 4 আর 3 7, 3 আর 3 6 আর 3 হয়ে গেল 36.723। তো এবারে 36.723 এর মধ্যে 36.723 এর মধ্যে তোমার এইটা তুমি অ্যানসার লিখতে পারবে না। তোমার কতটা অ্যানসার লিখতে হবে? তোমার মাথায় রাখতে হবে যে যে নাম্বারগুলো যোগ করছো তাদের মধ্যে ডেসিমালের পর কার সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা কম। কি বললাম? তোমার মাথায় রাখতে হবে কাদের, মানে এদের মধ্যে ডেসিমালের পর কার সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা কম। স্যার আমি দেখতে পাচ্ছি ডেসিমালের পর এর একটা আছে, এর দুটো আছে, ডেসিমালের পর কিন্তু এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিটস, এই যে এখানে লেখা আছে লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিটস আফটার দ্য ডেসিমাল, ডেসিমালকে ছেড়ে কিন্তু না, তুমি টোটাল লিস্ট নাম্বার দেখতে যাবে না, ডেসিমালের পরে শুধু দেখবে। তো ডেসিমালের পরে এখানে 3 আছে, আর ডেসিমালের পরে দেখো এখানে আছে 1 আর 1, এখানে আছে 313। তো কোনটা সিগনিফিকেন্ট ডিজিটের সংখ্যা কম? ডেসিমালের পরে এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, তার মানে একটা। তার মানে বলছে যে যেটার মধ্যে সবথেকে কম থাকবে ডেসিমালের পরে, যেটার মধ্যে সবথেকে কম সংখ্যা থাকবে ডেসিমালের পরে, তুমি সেই নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারই তোমার অ্যানসারে দেবে, মানে ডেসিমালের পরে। তো তোমার অ্যানসারেও কিন্তু তোমার যেহেতু এই যে তিনটে যাদেরকে তুমি অ্যাড করেছো, এদের মধ্যে ডেসিমালের পরে লিস্ট সিগনিফিকেন্ট ফিগার কোথায়? একটা। তোমার অ্যানসারেও ডেসিমালের পরে লিস্ট সিগনিফিকেন্ট, মানে তোমার অ্যানসারেও ডেসিমালের পরে কটা সিগনিফিকেন্ট ফিগার থাকতে হবে? একটাই থাকতে হবে। এটা হলো বক্তব্য। ওকে, ডেসিমালের পরে একটা রাখতে হবে, মানে এতটা রাখতে পারবে, তার মানে তুমি এতটা রাউন্ড অফ করে দিতে হবে। এখানে 2 আছে, তাই জন্য আমার অ্যানসারটা হয়ে গেল 36.7। বোঝা গেল? তো এটাই হলো অ্যাডিশন সাবট্রাকশন। আচ্ছা যদি আমাকে এরকম দিয়ে দিত, ধরো
53.6 আর 63.38, ঠিক আছে, এরকম দিয়ে দিল। তো আমি এটা কত করব, এটা 8, 6 আর 3 9, 3 আর 3 6, 5 আর 6 11। তো আমার এখানে অ্যান্সার কি এটা দেওয়া উচিত না? ডেসিমালের পর এখানে কম আছে, তো তাই জন্য এটা আমি অ্যাড করেছি। তো 116। এবার তাহলে আমার কি হয়ে যাচ্ছে দেখো, আমি ডেসিমালের পর একটা কল রাখবো, তার মানে আমার 8 আছে, 8 আছে। তো তাহলে 8 থাকলে আমি কি 8 রাখতে পারবো? 8 আমি রাখতে পারবো না, মানে 8টাকে সরিয়ে দিতে হবে। তাহলে 8টাকে সরিয়ে দেওয়া মানে কিছু রাউন্ড অফ করা, তার মানে আমার 9 আছে। 9টা আমার বেড়ে যাবে, 9টা বেড়ে কত হয়ে যাবে? 9 পরের সংখ্যা কি? 10। তো অ্যাকচুয়ালি কিন্তু আমার 116 হবে না, এটা কিন্তু ভালো প্রশ্ন। 116 হবে না, এটা আমার হয়ে যাবে 117, কারণ 9টা যখন 10 হয়ে যাবে তখন 116টা 117 হয়ে যাবে। 117 থেকে ছেড়ে দিলে হবে? ডেসিমালের পর এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার ছিল? মিনিমাম একটা তোমাকে রাখতে হবে, একটু 17.117.0। এইটা হলো বক্তব্য, যে তোমার আনসারে তুমি দেখবে ডেসিমালের পরে যেন সে কটাই সিগনিফিকেন্ট ফিগার থাকে, যে কটা মানে যে সিগনিফিকেন্ট ফিগারটা তুমি যাদেরকে যোগ করেছো বা যাদেরকে বিয়োগ করেছো তাদের ক্ষেত্রে ডেসিমালের পরে লিস্ট। ঠিক আছে, এখানে একটা দুটো তিনটে ছিল, আমি একটাকে নিয়ে কাজ করব, যে লিস্ট সেটাকে ধরেই কাজ করব। এখানে একটা দুটো ছিল, তাই একটাকে ধরেই কাজ করবো। তাই জন্য 117 লিখলাম না, কারণ 117 লিখলে ডেসিমালের পরে আর কেউ থাকতো না, তাই ডেসিমালের পরে আমি একটা ইচ্ছা করে 0 দিলাম। তাই ডেসিমালের পরে একটা সিগনিফিকেন্ট ফিগার থাকে, এবং একই রুল কিন্তু বিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, সাবট্রাকশনের ক্ষেত্রে একই রুল অ্যাপ্লিকেবল। আশা করি বুঝতে পেরেছো। তো এই হলো আমার যোগ বিয়োগের রুল, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে হলো আমার মাল্টিপ্লিকেশন ডিভিশন। তো মাল্টিপ্লিকেশন ডিভিশন আমার কি রুল কাজ করছে দেখো। মাল্টিপ্লিকেশন ডিভিশন আমার কাজ করছে হলো, বলছে the final result should retain as many significant figures as there are in the original number with the least significant figures। এখানে বলছে ডেসিমাল নিয়ে ভেবোই না। তো এখানে একটা সিম্পল বক্তব্য, ডোন্ট বদার অ্যাবাউট ডেসিমাল। সিম্পল হিসাব, ডোন্ট বদার অ্যাবাউট ডেসিমাল। ডেসিমাল নিয়ে ভাবারই দরকার নেই, কে ডেসিমাল ফুট, এরকম একটা ব্যাপার। ডোন্ট বদার অ্যাবাউট ডেসিমাল, ডেসিমাল নিয়ে ভাবার দরকার নেই। তো বলছে গুণ বা ভাগ করার সময় তুমি জাস্ট টোটাল নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার দেখো দুজনের মধ্যে, যারটায় কম আছে সেই সংখ্যাতেই যেন তোমার ফাইনাল অ্যান্সার হয়। যেমন আমি যখন দিলাম 37.58, আর একটা দিলাম আমি 37, ঠিক আছে, এটা দিলাম। এবার এদের জন্য মাল্টিপ্লাই করতে হবে। দেখো মাল্টিপ্লিকেশন এখন আমি এত বড় করতে চাই না, আমি ধরো একটু ক্যালকুলেটরের হেল্প দিচ্ছি, কিছু মনে করো না কেউ। দেখো 37.58 ইন্টু 37 করলে কত আসছে আমার? 1390.46। এবার আমার কাজ কি, আমাকে দেখতে হবে ডেসিমাল নিয়ে ভেবোই না। তুমি দেখো কার সিগনিফিকেন্ট ফিগারের সঙ্গে কম আছে। এখানে স্যার সিগনিফিকেন্ট ফিগার আছে 4টে, এখানে আছে 2টো, এখানে 4টে আছে, এখানে 2টো আছে, তাহলে কোনটা হবে? 2টো, যেখানে 2টো আছে সেটা হবে। তো আমার অ্যান্সারেও 2টোই থাকা দরকার। স্যার এখানে অনেক আছে, তাই 2টোতে করো 2টোতে, তার মানে এতটা রাখতে পারবে। এখান থেকে তোমায় রাউন্ড অফ করে দিতে হবে। কি হবে রাউন্ড অফটা? একটু আগেই শেখালাম। 9 আছে, 9 আছে মানে 3টা বেড়ে 4 হয়ে যাবে, তাহলে কি 14 হবে? সেম থাকছে 1390, 1390, এখানে 14, সেম ভ্যালু দাঁড়াচ্ছে। কি করতে হবে? সেম ভ্যালু আনতে হবে তো না। 1390 ওকে, 1400 রাউন্ড অফ করে দেখো, দুটো সিগনিফিকেন্ট ফিগার। তো এটা কিন্তু অ্যান্সার। এইগুলো হলো ঠিক, এখানে লোকেরা ফেসে যায়। এখানে দেখো ডিভিশনে দেখিয়েছে 4.237 আর 2.51, এখানে 3টে আছে, তো অ্যান্সারও আমাকে 3টেতেই রাখতে হবে। যাই অ্যান্সার আসুক আমাকে রাউন্ড অফ করে 3টেতে আনতে হবে। তাই জন্য আগে রাউন্ড অফটা শেখানো হলো, তারপর সিগনিফিকেন্ট ফিগারে যোগ বিয়োগ করা শেখানো হলো। কারণ রাউন্ড অফটা না জানলে আমরা যে এই যে হঠাৎ করে একটা কথা হঠাৎ করে আমরা কেটে উড়িয়ে দিচ্ছি, ওই কেটে উড়িয়ে দিচ্ছি তো রাউন্ড অফ করেই। তো রাউন্ড অফের রুলটা না জানলে কেটে উড়িয়ে দিতে পারতাম না। বোঝা গেল? তো এই পার্টটা আমাদের সিগনিফিকেন্ট ফিগার বা এরা অ্যানালাইসিসের মেইন একটা, মানে সিগনিফিকেন্ট ফিগার বা রাউন্ডিং অফের একটা মেইন পার্ট। আশা করি এইখানে আর আমার কিছু দেখে নি একবার না, এইখানে আমার আর আলাদা করে কিছু বলার নেই। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। তো এই পার্টটা যখনই আমরা বুঝে গেলাম, দেখো এই কোশ্চেন দেখো কি দিয়েছে প্রশ্নে, কি দেখো কি দিয়েছে প্রশ্নে। কি প্রশ্ন আর এটা, মাল্টিপ্লাই এত ইন্টু এত, তবে এত ইন্টু এত করে এত এসছে, কিন্তু লিস্ট সিগনিফিকেন্ট ফিগার কোনটায় আছে? এখানে কটা আছে দেখো তো, এখানে আছে 2টো, এই আমরা তো 10-এর পাওয়ারকে ধরি না, এখানে কটা আছে? 3টে, তার মানে আমার অ্যান্সার কততে দেওয়া উচিত? 2টোতে। তো লিস্ট সিগনিফিকেন্ট ফিগার 2। তো এবার আমাকে এইটাকে রাউন্ড অফ করতে হবে, দেখি নিজেরা চেষ্টা করো। এটাকে রাউন্ড অফ করতে হবে 2টোতে, 2টোতে মানে কততে আমাকে 2টো ডিজিট রাউন্ড অফ করতে হবে। 10-এর পাওয়ার নিয়ে চাপ নেই, তার মানে খেলাটা 30.8, মানে এতটা রাখতে হবে। তাহলে 8 আছে, আগেরটা কত হয়ে যাবে? 1 বেড়ে যাবে, তো 31। কেউ আবার 31.0 দিয়ে দিও না,
জিরো কাউন্ট হয়ে যাবে কিন্তু সিগনিফিকেন্ট ফিগারে, ডেসিমালের পরে আছে। সো জাস্ট 31 ইন্টু 10⁻⁹, কারণ আমার দুটোতে অ্যান্সার দিতে হবে। বোঝা গেল? কেউ আবার চাইলে এটাকে এরকমও লিখে দিতে পারে, স্যার আমি লিখতে পারি 3.1 ইন্টু 10⁻10, একই ব্যাপার ভাই, একই ব্যাপার। এখানে দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে, ওখানে আমি 10 এর পাওয়ারে কোনো যায় আসে না। ব্যাপারটা বোঝা গেল? তো এইটা হলো আমাদের আশা করি কনসেপ্ট, এবং এতটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে আমরা সিগনিফিকেন্ট ফিগার কি দেখলাম, রাউন্ড অফের রুলস গুলো দেখলাম, কোথায় কোথায় আমরা কেস খেতে পারি সেই ধরনের কেস খাওয়াগুলো আমরা দেখে নিলাম, এবং সিগনিফিকেন্ট ফিগার আর রাউন্ড অফ দিয়ে আমরা কি করে অ্যাডিশন, সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন, ডিভিশন করতে পারি সেই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা এটা শুরু করবো, সেটা হলো এরার অ্যানালিসিস। স্টুডেন্টস, যতটা আমরা দেখলাম সিগনিফিকেন্ট ফিগার আর রাউন্ড অফ থেকে, এবার আমরা এর পরের পার্টটায় চলে যাব। সেই পরের পার্টটা হলো আমাদের এরার অ্যানালিসিস। তো চলো দেখে নেওয়া যাক যে সেখানে কি জিনিস আছে। তো দেখো খেয়াল করে, এরার অ্যানালিসিসে যেটা আর কি সবার আগে আমাদের জানতে হবে, হোয়াট ইজ এরার। খুবই সিম্পল জিনিস, তোমরা সবাই হয়তো কম বেশি জানো, আলাদা করে খুব বেশি বলার কোনো জায়গা নেই আমার। যে এরার অ্যানালিসিসে এরার বলতে কি বোঝানো হচ্ছে? এরার বলতে বোঝানো হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু, সরি হ্যাঁ, the difference between the true value and the measured value of a quantity is called error in measurement। তো স্বাভাবিক, যেটা অ্যাকচুয়াল ভ্যালু আর যেটা তুমি পাচ্ছ দুটোর মধ্যে যে গড়মিল হচ্ছে, দুটোর মধ্যে যে ডিফারেন্স হচ্ছে, দ্যাট ইজ কল্ড এরার। তো এটা সবাই জানি আমরা। ওকে, এবার দু ধরনের এরার হয়, একটা হলো সিস্টেমেটিক এরার আর একটা হলো র্যান্ডম এরার। র্যান্ডম এরার মিন্স নামের মতোই র্যান্ডম। র্যান্ডম মিন্স ইউ ডোন্ট নো দ্য রিজন ওয়াই দ্য এরার হ্যাজ হ্যাপেন্ড। কেন এরার হয়েছে সেটা কিন্তু তুমি জানো না, তাই জন্য এটাকে বলা হচ্ছে র্যান্ডম এরার। যেমন দ্য র্যান্ডম এরার্স আর দোজ হুইচ অকার ইরেগুলারলি, মানে আমরা কারণ জানি না। এক্সাম্পল, আনপ্রেডিক্টেবল ফ্লাকচুয়েশনস ইন টেম্পারেচার, ভোল্টেজ সাপ্লাই, মেকানিক্যাল ভাইব্রেশনস অফ এক্সপেরিমেন্টাল সেটআপ এটসেট্রা। একটা আমি সাধারণ এক্সাম্পল দিয়ে দিই যাতে সবার আর কি বুঝতে সুবিধা হয়ে যায়। সেটা হলো, ধরো তোমাদের দেখবে ক্লাস 11 এর প্র্যাকটিক্যাল থাকবে, সেটা হলো LT স্কয়ার। মানে একটা পেন্ডুলামকে নাড়াতে হবে, পেন্ডুলামকে নাড়িয়ে নাড়িয়ে মধ্যে গ্র্যাভিটির ভ্যালু মানে জি এর ভ্যালু বার করতে হবে। এবার জি এর ভ্যালু তোমরা কিন্তু সবাই কম বেশি জানো যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, কিন্তু দেখবে যখন ক্যালকুলেট করবে ওটা 10 বা 11 বা ওরকম কিছু একটা আসবে, মানে এক্স্যাক্টলি 9.8 আসবে না। তাহলে আসছে না কেন? আর্থের গ্র্যাভিটির ভ্যালু কি 9.8 না? না, আর্থের গ্র্যাভিটির ভ্যালু 9.8। আমাদের মাপার সময় বিভিন্ন রকমের ভুল ত্রুটি হয়ে থাকে। কিরকম ভুল ত্রুটি হয়ে থাকে? আমরা যখন মাপি তখন ধরো যখন পেন্ডুলামটা ছাড়া হলো তখন সুইচটা অন করা হলো না স্টপ ওয়াচে, মানে ছাড়ার কিছুক্ষণ পর অন করা হলো, তার মানে টাইমের কাউন্টিংটা ভুল হয়ে গেল। যে লেন্থটা মানে যে সুতোটা দিয়ে ববটা এরকম ভাবে ঝুলছে, কনস্ট্যান্টলি অসিলেট করছে, হতে পারে সেই ববটার যে লেন্থ আছে সেই ববটার যে লেন্থটা ওটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, কারণ ওই যে নিচে টানটা বসে তার জন্য। এটা তো ইনএক্সটেন্সিবল স্ট্রিং, মানে যে স্ট্রিং সাইজে বাড়বে না এরকম স্ট্রিং নাও হতে পারে। তো এইটা হলো কারণ যে আমাদের এক্স্যাক্টলি ভ্যালু আমরা পাবো না। এবার বলবে যে স্যার এটা কি ঠিক করার কোনো উপায় আছে? আমি বলবো না, এটা ঠিক করার কিন্তু কোনো এখানে উপায় নেই। তার কারণ হলো র্যান্ডম এরার্স আর র্যান্ডম, তুমি জানো না কেন হচ্ছে, এই কারণে। সেই কারণে তারা বলছে ইরেগুলারলি হচ্ছে, এগুলোকে আমরা ঠিক করতে পারবো না, সিম্পল কথা। বাট সিস্টেম্যাটিক এরার, এই এরারটাকে আমরা ঠিক করতে পারবো। এরার্স দ্যাট টেন্ড টু বি ইন ওয়ান ডাইরেকশন, ইদার পজিটিভ অর নেগেটিভ। যেমন ইনকারেক্ট ক্যালিব্রেশন, ইনকারেক্ট মানে যদি ইনকারেক্ট ক্যালিব্রেশন মানে কি বলতে চাইছে, মানে ধরো যে স্কেলটা দিয়ে তুমি মাপছো সেই স্কেলে যে ক্যালিব্রেশন করা, ধরো 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, ওই ক্যালিব্রেশন গুলো ভুলভাল আছে। সো দ্যাট ক্যান বি কারেক্টেড বাই ইউজিং আ কারেক্ট স্কেল সো অন দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো সিস্টেমেটিক এরার মানে এটা যে তোমার সিস্টেমটায়, তোমার প্রসেসটায়, তোমার ইনস্ট্রুমেন্টটায় কোনো একটা ফল্ট আছে, দ্যাট ইউ ক্যান চেঞ্জ। তো সিস্টেমেটিক এরার ক্যান বি কারেক্টেড, এইটাই আমাদের মাথায় রাখতে হবে। র্যান্ডম এরার আমরা কিছু করতে পারবো না, ইট ইজ জাস্ট র্যান্ডম লাইক আওয়ার লাইফ। But systematic error is like a process that we can follow and minimize it as much as we can. ঠিক আছে? তো এই জিনিসটুকুই এরারের একদম বেসিক একদম ডেফিনেশনের জায়গা, আর বেশি কিছু এখানে কথা বাড়িয়ে লাভ নেই। যেটা এবার চলে আসি, এরারের 4টে ক্যাটাগরি আছে। যে 4টে ক্যাটাগরি বা যে 4টে ক্যালকুলেশন আমাদের পরীক্ষার জন্য লাগে, সবার প্রথমে আমার চলে আসছে এখানে অ্যাবসলিউট এরার, তারপরে মিন অ্যাবসলিউট এরার, তারপর রিলেটিভ এরার, আর লাস্টে আসছে পার্সেন্টেজ এরার। আমি 4টে এক এক করে দেখে নেব, কোনো চাপের বিষয় নয়, খুবই সোজা একটা জিনিস, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে। ঠিক আছে, চলো সবার প্রথমে আমরা এখানে দেখবো হলো অ্যাবসলিউট এরার। তো অ্যাবসলিউট এরার দেখো এখানে কিরকম ভাবে দেখিয়েছে, এখানে পুরো জিনিসটা দেখো ছক কষে লেখা আছে। বলছে লেট দ্য মেজারমেন্টস বি A1 A2 A3 AN। তুই বলবে স্যার কিসের মেজারমেন্ট? কিছু কি মেজারমেন্ট? আমি একটা এক্সাম্পল দেবো, চাপ নেই। যে তুমি একটা কিছু মাপছো, তো মাপার ক্ষেত্রে কি হয় না, এক্সপেরিমেন্ট গুলো বারবার করতে বলে। এই যে আমি তোমায় বললাম একটু আগে যে র্যান্ডম এরার হয়, তো তুমি দেখবে যখন ল্যাব করবে, বা হয়তো তোমাদের মধ্যে অনেকে ল্যাব অলরেডি করে ফেলেছো, তো ওখানে দেখবে যখন তুমি র্যান্ডম এরার করছো মানে তোমাকে একটা এক্সপেরিমেন্টই বারবার করতে হচ্ছে। কেন? বারবার ভ্যালু নিয়ে একটা মিন ভ্যালু নিতে হচ্ছে, কারণ প্রতিবারই কিছু না কিছু ভুল হবে।
তো যত বেশি বার নেবো আমার ঠিকের দিকে যাওয়ার প্রবণতা হয়তো বাড়তে পারে। তো এটাকে একটু আধটু ঠিক করা যায় বারবার এক্সপেরিমেন্টটা করে, র্যান্ডম এররকে ঠিক করার উপায়। এবার এইখানে দেখো কি বলে, তাই বলছে তুমি যে প্রত্যেকবার এক্সপেরিমেন্ট করছো প্রত্যেকবার তুমি কিছু না কিছু ভ্যালু পাচ্ছো, প্রথমবার a1 পেলে, তারপরে a2 পেলে, তারপরে a3 পেলে, এরকম করে an পেলে। তো বলছে এদের সবার অ্যারিথমেটিক মিন নিয়ে নাও অফ দিস ভ্যালু, এই যে am, এইটাকে বলা হবে তোমার মেজার্ড ভ্যালু, এইটাকেই কিন্তু বলা হবে তোমার মেজার্ড ভ্যালু। ভালো করে বুঝে নাও, দিস ইজ ইওর মেজার্ড ভ্যালু ইউ ক্যান সে। ঠিক আছে, যে এটাকে ধরা হবে যে না এটাই ঠিক, এটাই ঠিক, এটা বোঝা গেল। আমরা ঠিক কত তো জানি না, তো আমরা বারবার নিয়ে যেটা পাচ্ছি তাতে সবার অ্যাভারেজ করে এটাকেই আমরা ধরে নিই দ্যাট দিস ইজ কারেক্ট। অলরাইট, ওকে। এবার তাহলে স্যার অ্যাবসলিউট এরারটা কি জিনিস? বলছে ম্যাগনিটিউড অফ দ্য ডিফারেন্স বিটুইন ট্রু ভ্যালু এন্ড দ্য মেজার্ড ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি। ট্রু ভ্যালু আর মেজার্ড ভ্যালু অফ দ্য কোয়ান্টিটির মধ্যে যে ডিফারেন্সটা আসছে সেটাকেই কিন্তু আমরা বলে থাকছি হলো অ্যাবসলিউট এরার। যেমন এইখানে যদি আমি তোমার এক্সাম্পল বলি, এখানে ওরা দিয়েছে mod of del ai is equals to m minus ai। স্যার বুঝতে পারছি না, ভালো কথা, আমি তোমায় বোঝাচ্ছি। অ্যাবসলিউট এরার ইন এক্সপেরিমেন্ট 1। ফার্স্ট এক্সপেরিমেন্টে কতটা এরার হয়েছে দেখো। ফার্স্ট এক্সপেরিমেন্টে কত ভ্যালু পেয়েছিলে স্যার? a1 পেয়েছিলাম। তাহলে ফার্স্ট এক্সপেরিমেন্টে এরার হলো ডেল্টা a1 is equals to am minus a1। স্যার সেকেন্ড এক্সপেরিমেন্টে কত হয়েছে? আমি বললাম নিজেই বলো। অ্যাবসলিউট এরার ইন এক্সপেরিমেন্ট 2, এরা কত হয়েছে? এরা দেখো আমি বলবো ডেল্টা a2 is equals to am minus a2। এবার দেখো এটা আমাকে একটা জিনিস বলে দাও, যে এটা কি কোথাও নেসেসারি যে am কে a1 এর থেকে বড় হতে হবে বা ছোট হতে হবে? এটা তো কোথাও নেসেসারি নয়। তাই জন্য আমরা চাই যাতে ভ্যালু সবসময় পজিটিভ হয়। হতে পারে যে am a1 এর থেকে বড়, বা এটাও হতে পারে যে মিন ভ্যালুটা a1 এর থেকে ছোট, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তো সেই কারণে আমরা একটা মড নিয়ে নিই সবসময়, যে আমরা বলি ভাই আমার এরারটা চাই, মানে ডিফারেন্সটা চাই, কতটা বেশি হয়েছে কতটা কম হয়েছে সেটা না, আমার ডিফারেন্সটা চাই। ওকে, তো এইভাবে আমরা প্রত্যেকটা এক্সপেরিমেন্টের এরার গুলোকে নিতে পারি, এন্ড দিস আর কল অ্যাবসলিউট এরারস। এই যে ডেল্টা ai ইজ ইকুয়ালস টু i এর জায়গায় আমি এখানে 1 2 3 ডট 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 n, এরকম ভাবে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের আমি এরার পেতে পারি। ওকে, এরপরে আসছে হলো মিন অ্যাবসলিউট এরার। মিন অ্যাবসলিউট এরার মানে কি? এভাবে তুমি প্রত্যেকটা এক্সপেরিমেন্ট এরার পেলে, এই যে আমি দেখো এখানে লিখেছি ডেল্টা a1, তারপর লিখেছি ডেল্টা a2, তারপর লিখেছি ডেল্টা a3, এরকম ভাবে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের পেলে। তো সবার এরার গুলো যোগ করে যে কবার এক্সপেরিমেন্ট করছো সেটা দিয়ে ভাগ করে দাও, তুমি পেয়ে গেলে হলো মিন অ্যাবসলিউট এরার। ঠিক আছে, তো ব্যাপারটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, a কোন কোয়ান্টিটি a ইজ ইকুয়ালস টু am প্লাস মাইনাস ডেল্টা am, যেখানে am হলো এই যে মিন ভ্যালু আর ডেল্টা m হলো মিন অ্যাবসলিউট এরার। আমি পুরোটা এক্সাম্পলে দেখাবো, কারোর কোনো চিন্তার ব্যাপার নেই, এটা জাস্ট আমরা একটা কিছু স্টেপস আছে, যারা জানো না তারা এটা লিখে নিতে পারো, কারণ এই স্টেপসটাই আমার ফলো হয় বিভিন্ন কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে। ঠিক আছে, এক মিনিট। তো এই স্টেপগুলোই আমার ফলো হয়। দেখো এবার এখানে প্লাস মাইনাস দিয়ে কেন লেখা হয়? তার কারণ হলো আমার যে এরারটা আমার অ্যাকচুয়াল ভ্যালু থেকে বেশি হতে পারে, কমও হতে পারে। মানে আমি বললাম না আমরা বড় বা ছোটতে ইন্টারেস্টেড নই, আমরা চেঞ্জটা মানে কতটা ডিফারেন্স এসছে আমার অ্যাকচুয়াল ভ্যালু আর এরারের মধ্যে সেটাতে আমরা ইন্টারেস্টেড। তাই জন্য আমরা এখানে মড বসিয়ে নিয়েছিলাম। তো যাতে এটা বেশিও হতে পারে কমও হতে পারে, দুটোর দিকে যাতে আমি নিয়ে চলতে পারি, তাই জন্য প্লাস মাইনাস দেওয়া হয়। এর মানে কিন্তু এটাও বোঝায় এবং এটাও বোঝায়, মানে প্লাসেও বোঝায় মাইনাসেও বোঝায়। ওকে, এটা গেল মিন অ্যাবসলিউট এরার। আচ্ছা, এরপরে আসছে রিলেটিভ এরার। রিলেটিভ এরার কি বলছে? রিলেটিভ এরার বলছে কিছুই না, এই মিন অ্যাবসলিউট এরার যেটা বেরিয়েছে তোমার এই দেখো ডেল্টা এম যেটা বেরিয়েছে, এই যে ডেল্টা এম কে তুমি এম দিয়ে ডিভাইড করে দাও, ব্যাস, আর কিছু না। এই যে ডেল্টা এম কে তুমি এম দিয়ে ডিভাইড করে দাও, মিন অ্যাবসলিউট এরার বাই মিন ভ্যালু করলে তুমি পেয়ে গেলে রিলেটিভ এরার। এটাকে ফ্র্যাকশনাল এরারও বলে, এটাকে ফ্র্যাকশনাল এরারও বলে। ঠিক আছে, লাস্ট আসছে পার্সেন্টেজ এরার। রিলেটিভ এরার ইনটু 100% করে দিলে এটা হয়ে যায় হচ্ছে আমার পার্সেন্টেজ এরার, ব্যাস, নাথিং এলস, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। এবার এইটার থেকে আমি একটা এক্সাম্পল দেখাই, তোমাদেরকে, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে যে পুরো জিনিসটা এরারের কিভাবে কাজ করলো। আচ্ছা দেখো, ধরো আমাকে বলেছে in an experiment for calculation of g value
জি ইজ ফাউন্ড অ্যাজ, জি এর কিছু ভ্যালু পাওয়া গেছে, কি কি 10.2, 10, 9.8, 10.5, তারপর 9.5, কিছু এরকম ভ্যালু পাওয়া গেছে। এবার আমায় বার করতে বলেছে ফাইন্ড ট্রু ভ্যালু, এটা আমায় বার করতে বলেছে, মানে যেটাকে আমরা মিন ভ্যালু বলছি সেটা বার করতে বলেছে। আর কি বলেছে, আর বলছে মিন অ্যাবসলিউট এরর বার করো, মানে যে কটা জিনিস, যে চারটে জিনিস আমরা বার করলাম সবই বার করতে বলেছে। মিন অ্যাবসলিউট এরর বার করতে বলেছে, ওকে। আচ্ছা, তারপর কি বলেছে, রিলেটিভ এরর বার করতে বলেছে, আর পার্সেন্টেজ এরর। তো আমি তোমাদের পুরো ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাপারটা কাজ করছে। রিলেটিভ এরর বার করতে বলেছে, আর বার করতে বলেছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর বার করতে বলেছে। তো সবার প্রথমে ধরো ট্রু ভ্যালু বলেছে। তো যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমরা কিন্তু খেয়াল করলেই দেখতে পারবো যে এক্সপেরিমেন্টে বলেছে ক্যালকুলেশন অফ জি, জি ইজ ফাউন্ড অ্যাজ এত এত এত, তার মানে জি এর কিছু ভ্যালু পাওয়া গেছে, যেটা আমি তোমায় বললাম একটা এক্সপেরিমেন্টে বারবার ভ্যালু নেওয়া হয় যাতে ওই র্যান্ডম এর একটা যতটা সম্ভব কমানো যায়। তো আজকে আমরা ট্রু ভ্যালু বা মিন ভ্যালু আমরা কিরকম ভাবে বার করতে পারি, এটা বার করার নিয়ম হলো কিন্তু যে কটা তোমার মেজারমেন্ট আছে সেই কটা মেজারমেন্টকে জাস্ট অ্যাভারেজ নিয়ে নেওয়া, 10.2, 10, 9.8, 10.5 আর 9.5, ব্যাস। তো এদের সবার অ্যাভারেজ নিয়ে নিলে এটা হয়ে যাচ্ছে বাই 5 দিয়ে আমি যদি ডিভাইড করে দিই, তো দেখো এটা হিসাব করলে হয়ে যাবে 10 আর 10.2 হয়ে যাচ্ছে 20.2, 20.2 আর 9.8 মানে হয়ে যাচ্ছে ধরো 29, আর 30, 30 আর 9 হয়ে যাচ্ছে হলো 39, 39 আর 10 49, তো ইট ইজ 50। তো 50/5 হয়ে যাচ্ছে আমার 10, বোঝা গেল? তার মানে 10 হলো আমার এখানে কিন্তু ট্রু ভ্যালু বা মিন ভ্যালু। এবার বলছে মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর মানে কি, প্রত্যেকটা এক্সপেরিমেন্টে যে এররটা এসেছে, দেখো আমরা একটু আগেই দেখেছি প্রত্যেকটা এক্সপেরিমেন্টে যে এররটা এসেছে সেভাবেই কিন্তু আমরা বার করি, যে কটা ভ্যালু আমি ছিল সেখান থেকে আমি মিন ভ্যালুটা বার করলাম। এবার ফার্স্ট এক্সপেরিমেন্টে দেখো অ্যাবসলিউট এররের এক্সপেরিমেন্ট 1 কি করেছি আমি, এই মিন ভ্যালু থেকে ফার্স্ট ভ্যালুটাকে মাইনাস করেছি আর মড দিয়েছি, তার কারণ বড় ছোটটা ম্যাটার করছে না, আমার শুধু ডিফারেন্সটা ম্যাটার করছে। তো এখানেও কিন্তু আমি তাই করব। এখানে তাই করলে কি হবে দেখো, তোমার মিন ভ্যালু এসছে কত 10, এবার তোমার ফার্স্ট ভ্যালু এসছে 10.2, তার মানে চেঞ্জটা কত 10, 10.2 কত চেঞ্জ 0.2 এক্স্যাক্টলি। আচ্ছা 10, 10 তার মানে 0, কোনো চেঞ্জ এখানে কোনো এরারই নেই। 10, 9.8 তার মানে এখানেও চেঞ্জটা 0.2, প্লাস মাইনাসের ঝামেলাই নেই, শুধু চেঞ্জটা যাবো। 10, 10.5 তার মানে কত 0.5, আর 10, 9.5 তার মানে এটাও কত 0.5, 1, 2, 3, 4, 5 তার মানে 5 হয়ে গেল। তো এটা 1, 1.2, 1.4 তার মানে 1.4/5, 1.4/5 কে আমরা বলতে পারি হলো 14/5 মানে হয় হলো আমাদের 2.8, তার মানে 0.28, সেটা হয়ে গেল 0.28। এবার রিলেটিভ এরর, রিলেটিভ এররে আমরা কি করে পাই, মিন অ্যাবসলিউট এররকে মিন ভ্যালু দিয়ে ডিভাইড করে, মিন অ্যাবসলিউট এরর 0.28 আর ভাই মিন ভ্যালু কত 10 হয়ে গেল, এটাই হলো আমার রিলেটিভ এরর, শেষ। আর পার্সেন্টেজ এরর মানে এটাকেই পার্সেন্টেজ করে দাও, 0.28/10 ইনটু 100%, তার মানে হয়ে গেল 2.8%। ক্লিয়ার? তো এবার যদি আমাকে লিখতে হয়, আমাকে যদি জি এর ভ্যালু লিখতে হয়, আমি কিভাবে লিখবো, জি ইজ ইকুয়ালস টু, দেখো আমার ওখানে কত আসছে, আমার মিন ভ্যালু কত এসছে হলো 10 প্লাস মাইনাস আমার মিন অ্যাবসলিউট এরর কত এসছে 0.28, এভাবে লিখতে পারি, বোঝা গেল? তো এভাবেও দেয়া থাকতে পারে। অনেক কোয়েশ্চেন আমরা দেখবে, আমরা কোয়েশ্চেন করবো যখন পিওয়াইকিউ গুলো করবো, তোমরা দেখতে পারবে যে অনেক কোয়েশ্চেনে এরকম ভাবেই দেওয়া, তার মানে তোমার ফার্স্ট দুটো স্টেপ আর করতেই হচ্ছে না। তুমি এইটা যদি তুমি আমাকে বলো, তোমাকে যদি এটা দেয়া থাকে কাজটা কতটা ইজি হয়ে গেল, আমি ডাইরেক্টলি এখান থেকে রিলেটিভ এরর পেয়ে যাচ্ছি 0.28/10, আমি ডাইরেক্টলি এখান থেকে পার্সেন্টেজ এরর পেয়ে যাচ্ছি। তার মানে অনেক সময় এটাও দেয়া থাকতে পারে। অনেকে আবার এটাকে এরকম ভাবেও লেখে 10 প্লাস মাইনাস 2.8%, অনেক জায়গায় এরকমও থাকে। তার মানে তোমার একটা পার্সেন্টেজ একটা বলে ইচ্ছে 2.8% মানে কিন্তু তোমায় ভাবতে হবে আচ্ছা 10 এর 2.8%, তার মানে তুমি সাইডে করে নিলে ওকে 10 এর 2.8% মানে ওকে 0.28, মানে এটাই অ্যাকচুয়ালি এইটা, মানে যাতে ওই ফিলটা চলে আসে, এরকম ভাবেও দিতে পারে, কোথাও কায়দা করে এরকম ভাবেও দেয়। ক্লিয়ার আশা করি? আচ্ছা এবার আমরা আরো কিছু জিনিস দেখি, তাহলে আরো তোমাদের ক্ল্যারিটিটা বাড়বে। আচ্ছা ধরো এইটা, এই কোয়েশ্চেনটায় কি বলেছে, এখানে বলেছে এক্সপ্রেস 20 প্লাস মাইনাস 2 এন্ড 3 প্লাস মাইনাস 0.6 ইন টার্মস অফ পার্সেন্টেজের টার্মসে বার করতে বলেছে। এসব কিছু দেখার দরকার নেই, আমরা আমাদের মতো করব।
22, তাহলে স্যার রিলেটিভ এরার কত? আমি বললাম 2/20, পার্সেন্টেজ এরার ইনটু 100%, খেলা শেষ। 5, তার মানে কত হয়ে গেল? 10%, শেষ। এই দেখো, ওই যে ওরা লিখেছে 20 প্লাস মাইনাস 10%, এই যে একটু আগে দেখালাম না এরকম ভাবে লেখা যায়, 10 প্লাস মাইনাস এত পার্সেন্ট, ওরা ওভাবেই লিখে দিয়েছে, শেষ। আচ্ছা 3 প্লাস মাইনাস 0.6 করো, আমার সাথে সাথে করো, 0.6/3 ইনটু 100%, খেলা শেষ। এটা এখান থেকে 10 তুলে দাও, 2 20, তার মানে এটা আসছে টোটাল 20%। তাই 3 প্লাস মাইনাস 0.6 এর জায়গায় 3 প্লাস মাইনাস 20%। প্রসেসটা বোঝা গেল? এটা বাই এটা ইনটু 100%, কাজ শেষ। এটা বাই এটা ইনটু 100%, কাজ শেষ। একদম সিম্পল জিনিস, কোনো চাপ নেবে না। আচ্ছা এখানে কি দিয়েছে? এখানে পার্সেন্টেজে দিয়েছে, এই যে মানে এই জিনিসটা দিয়ে দিয়েছে, এই যে এইটা দিয়ে এটা বার করতে বলছে, কোনো চাপের ব্যাপার। তোমাকে শুধু যে মিন ভ্যালু আছে তার কত পার্সেন্টেজ ওটা দেখতে হবে, করে ওখানে বসিয়ে দিতে হবে, ওটাই এখানে করতে বলেছে। দেখো 20 প্লাস মাইনাস 2, তুমি বলবে কোনো ব্যাপারই না স্যার, 22% বার করে দেবো। হ্যাঁ করে দাও, তাহলে এটা এত হয়ে গেল, 2 আর 10 এ 5, 2/5 মানে 0.4, খেলা শেষ। তোমার 20 প্লাস মাইনাস 0.4, শেষ, নিজেই পেরে যাবে। 3 প্লাস মাইনাস 0.6%, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তো এইভাবে আমরা এই বেসিক খেলাগুলো খেলে দিতে পারলাম। এবার আসছে প্রোপাগেশন অফ এরার। তার মানে এরার কিভাবে আমরা একটা এক্সপেরিমেন্টে পাচ্ছি, বা এক্সপেরিমেন্টের যে ডেটা থেকে আমরা কি করে অ্যাবসলিউট এরার, মানে মিন অ্যাবসলিউট এরার, রিলেটিভ এরার বা পার্সেন্টেজ এরার পাচ্ছি, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে ভ্যালু দেওয়া থাকলে তোমরা ওগুলো ক্যালকুলেট করতে পারবে। এবার প্রোপাগেশন অফ এরার মানে কি হয়, যে এরারটা আসে, সেই এরারটাকে আমাদের কি করে ফিজিক্সে বা একদম প্র্যাকটিক্যালি বিভিন্ন কোয়ান্টিটি মেজারমেন্টে কি করে কাজে লাগানো হয়, সেই জিনিসটা আমরা এখানে দেখবো। দ্যাট ইজ কল্ড প্রোপাগেশন অফ এরার। দেখো এখানে কি বলা আছে, বলছে প্রোপাগেশন অফ এরার রেফার্স টু দ্য মেথডস used to determine how the uncertainty in a calculation, uncertainty of calculation মানে মেজার, তুমি এরারের কথা বুঝতে পারছো, calculated result is related to the uncertainties in the individual measurements। তো সেখানে সবার প্রথমেই আসছে এরার ইন সাম অফ দ্য কোয়ান্টিটিস, এরার ইন ডিফারেন্স অফ দ্য কোয়ান্টিটিস। তুমি ধরো দুটো, মানে তোমার কাছে ধরো একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এই যে ধরো তোমার কাছে একটা কোয়ান্টিটি আছে এক্স, এক্স তৈরি হচ্ছে এ আর বি প্লাস করে, তুমি এ কেও মাপছো আবার বি কেও মাপছো, তুমি এ মাপতে গিয়েও ভুল করেছো, বি মাপতে গিয়েও ভুল করেছো, তাহলে এক্স মাপতে গিয়েও ভুল হবে তো? বলো, তুমি এ মাপতে গিয়েও ভুল করেছো, বি মাপতে গিয়েও ভুল করেছো, এক্স তো তৈরি হচ্ছে এ আর বি নিয়ে, তাহলে এক্স মাপতে গিয়েও ভুল হবে, অ্যাবসলিউটলি, একদম। তো সেটাই হলো ব্যাপার, যে আমি এবার তোমায় বলে দেবো ভাই তুমি এ মাপতে গিয়ে এত ভুল করেছো, বি মাপতে গিয়ে এত ভুল করেছো, তাহলে আমাকে বলো এক্স মাপতে গিয়ে কি ভুল হচ্ছে। এটা হলো কনসেপ্ট। একইভাবে ধরো এক্স ইজিক্যালস টু এ মাইনাস বি আছে, এক্স ইজিক্যালস টু এ মাইনাস বি আছে, তার মানে তুমি এখানে এ মাপতে গিয়ে ভুল করেছো, বি মাপতে গিয়ে ভুল করেছো, এক্স মাপতে গিয়ে কত ভুল করেছো। তার মানে তোমার বেসিক্যালি একটা কোয়ান্টিটি আরো দু চারটে কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট হয়, এটা আমরা জানি। তো যদি আমি ওই দু চারটে কোয়ান্টিটি মাপতে গিয়ে ভুল করি, তাহলে ওই ডিরাইভড কোয়ান্টিটিটার উপর কি এফেক্ট পড়ছে, সেই খেলাটা আমরা দেখব। তো প্লাস মাইনাসের খেলাটা খুব সোজা, আমি যদি সত্যি কথা বলি, খুব সিম্পল। কিরকম সিম্পল? একটা এক্সাম্পল দিয়ে দেখাবো না, সব ফর্মুলা, আমার মনে হয় ফর্মুলা থেকে এক্সাম্পল বেটার। চলো এক্সাম্পল দেখে নি ডাইরেক্ট। দেখো কি বলেছে, আমরা ডাইরেক্ট দেখবো, এসব দেখে লাভ নেই। এক্স দিয়েছে 30.6 প্লাস মাইনাস 0.01, ওয়াই দিয়েছে 15.1 প্লাস মাইনাস 0.04। আচ্ছা এটা দেখে আমাকে একটুখানি তোমরা বলো তো, যে এইটা তো দেখে বোঝা যাচ্ছে যে স্যার এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু 30.6 আর ভুল হতে পারে 0.01, বোঝা যাচ্ছে একদম। ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু 15.1 আর ভুল হতে পারে 0.04, এটা বোঝা যাচ্ছে। ওকে, এবার বলছে এক্স প্লাস 2y একটা কোনো কোয়ান্টিটি আছে, কি আমি জানি না এক্স প্লাস 2y আছে, সেখানে কিরকম কি হতে পারে, চলো দেখে নি। তো সবার আগে এগুলো করার সময় তোমাকে বুঝে নিতে হবে, আগে অরিজিনাল ভ্যালুগুলো অ্যাড করে দেবে, মানে যেগুলো ওদের ঠিকঠাক ভ্যালু। এক্স প্লাস 2y, তোমার এক্স এর ভ্যালু কত? 30.6, ওয়াই এর অরিজিনাল ভ্যালু কত? 15.1, তো তার মানে 2 ইন্টু 15.1, স্যার 2 ইন্টু কেন করলেন? আরে তোমার কোয়ান্টিটিতেই দিয়েছে 2 ইন্টু ওয়াই, শুধু এক্স প্লাস ওয়াই দিলে শুধু যোগ করতে, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 30.6 প্লাস 30.2, তার মানে এটা হয়ে যাচ্ছে হলো 60.8। এটা কিন্তু তোমার এক্স প্লাস 2y এর অ্যাকচুয়াল ভ্যালু, এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু থেকে তুমি পেয়ে গেলে। কিন্তু এটা কি ওর এরার? এরারটা তো আমায় করতে হবে। তাহলে স্যার এর এরারটা কত? আমি বলবো এবার এরার বলে লেখো। ওকে স্যার লিখলাম। দেখো এক্স প্লাস 2y আছে, তুমি দেখো এক্স মাপতে কত ভুল করেছে, স্যার এক্স মাপতে ভুল করেছে 0.01, লিখে ফেলো। ওকে স্যার ওয়াই মাপতে ভুল করেছে 0.04, আমি কি এক্স প্লাস ওয়াই লিখবো? কি দিয়েছে? এক্স প্লাস 2y, তার মানে প্লাস 2 ইন্টু 0.04, তাহলে 0.01 প্লাস 0.08 কত হয়ে গেল?
স্যার হয়ে গেল 0.09, ব্যাস। তার মানে x প্লাস 2y এর অ্যাকচুয়াল ভ্যালু 60.8 আর ভুল হতে পারে কত 0.09। তার মানে আমি কি লিখবো, এই দেখো 60.8 প্লাস মাইনাস 0.09, বোঝা গেল? তার মানে দুটো ভ্যালু থাকলে কিভাবে করতে পারবে। ওকে, এবার তাহলে চলে আসি x মাইনাস 2y। এবার তাহলে চলে আসি x মাইনাস 2y। তো বলো স্যার x মাইনাস 2y আমরা করছি, করো নিজে করে, পজ করে তারপর দেখবে। আগে পজ করে নাও ভিডিওটা, নিজে করো, তারপর আবার রিজিউম করে দেখবে। আমিও আমার মতো করি। x মাইনাস 2y, তাহলে স্যার মাইনাস আছে, তাহলে স্যার আগে মাইনাস করে দেবো একদম। আমি বলবো করে নাও 30.6 মাইনাস 2 ইন্টু 15.1, তাহলে 30.6 মাইনাস 30.2, তাহলে স্যার এর অরিজিনাল ভ্যালু হয়ে গেল 0.4 একদম। অরিজিনাল ভ্যালু বার করা হলো সব থেকে সোজা, ছোটবেলার অঙ্কগুলো x y এর মান বসিয়ে দাও, কাজ শেষ। ঠিক আছে, আচ্ছা এবার আসছে হলো এরার বার করা। স্যার এরার বার করবো, স্যার করি, স্যার করি এরার। তাহলে আমার এখানে x এর ভ্যালু কত, x এর এরার স্যার 0.01, y এর এরার কত মাইনাস 2 ইন্টু 0.04, কি তাই তো? তাই তো, x এর এরার মাইনাস y এর এরার করে দিলাম তাহলেই, কারণ x মাইনাস 2y আছে, করে 0.01 মাইনাস 0.08। এ কি স্যার, অ্যান্সার তো মাইনাসে চলে এলো। এটা ভুল হয়ে গেল, এখানটা ভুল হয়ে গেল। এরার বলে রাখি, সবাই মাথায় রাখো যারা যারা এই ভুলটা করেছো, এরার কখনো মাইনাসে যাবে না। এরার কখনো মাইনাসে যাবে না, এরার সব সময় প্লাস হবে। স্যার এরার সব সময় প্লাস হবে, ব্যাপারটা ঠিক বুঝলাম না, বুঝিয়ে দিচ্ছি। এরার সব সময় প্লাস হবে, বোঝনি তো? ধরো তোমার কাছে একটা মেজারমেন্ট আছে y is equals to 150 প্লাস মাইনাস 3 আর x আছে 160 প্লাস মাইনাস 9। তোমায় বলেছে একটা কোয়ান্টিটি আসছে z is equals to x minus y। আমি যদি বলতে চাই যে আমাকে ভাই এটা বল ডেল্টা জেড এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, মানে এরার, ডেল্টা জেড মানে তো এরার। আমি যদি তোমায় জিজ্ঞেস করি আমাকে এটা বল এরারের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, দেখো ম্যাক্সিমাম এরার কখন হবে আমাকে বলো তো। 160 প্লাস মাইনাস 9 আছে, তো ধরো 160 প্লাস মাইনাস 9 মানে কি 160 এর অ্যাকচুয়াল ভ্যালু প্লাস 9ও হতে পারে মাইনাস 9 হতে পারে, মানে এই রেঞ্জের মধ্যে, মানে ম্যাক্সিমাম ভ্যালু মানে এটা 169 হতে পারে না, হতেই পারে, 9 ভুল হয়ে গেছে। ওকে, আচ্ছা y এর ভ্যালু কি এটা হতে পারে? হ্যাঁ স্যার হতে পারে, হতে পারে তো, প্লাস মাইনাস 3 তো। স্যার প্লাস 3 কেন নিলাম না? আমি নিলাম না, আমি নিলাম y এর মানে নেগেটিভের দিকে ভুল হয়েছে 147, এটা কম মেপেছে এটা বেশি মেপেছে, তাহলে x মাইনাস y কত হবে? স্যার তাহলে x মাইনাস y হচ্ছে হলো মানে আমি আগে z এর ভ্যালুটা বার করে নিই। z এর ভ্যালু হচ্ছে হলো 169 মাইনাস 147, কত হয়ে যাচ্ছে 18 না সরি, তাই করলাম কি 9 থেকে 8 সাথে গেলে হ্যাঁ ঠিক আছে 18, প্লাস জেড 18 হচ্ছে। ওকে, আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, যদি আমি আমার নর্মাল প্রসেসে আসতাম, নর্মাল প্রসেস z ইজ ইকুয়ালস টু x মাইনাস, আমি প্রথমে কি শিখেছি নর্মাল ভ্যালুগুলোকে মাইনাস করো, হ্যাঁ স্যার করে দিলাম 10 প্লাস মাইনাস তো এরারটা লিখতে হয়, হ্যাঁ স্যার প্লাস মাইনাস এরারটা লিখতে হয়, একদম ঠিক বলেছেন। এখানে কি যারা ভুল হয়েছে, আরে 22 হবে, কি করেছি আমি, কি অবস্থা, বিয়োগ ভুলে গেছি, এটা 22, এটা 22 সরি 10 প্লাস মাইনাস দিয়ে এরার লিখতে হয়। তুমি একটা জিনিস বুঝতে পারছো, এখানে ওর অ্যান্সার 22 এসছে, এখানে 10 এসছে, এটা 22 আসার জন্য এখানে 12 লিখতে হবে না, তাও প্লাস 12 হতে হবে। আমি কি বোঝাতে চাইছি, এরার যখন আমি ম্যাক্সিমাম এরার বার করতে চাইবো, আমার মনে করতে হবে ম্যাক্সিমাম এরার মানে দুজনের ভুলই যোগ হয়ে যাবে, কারোর যোগ হবে কারোর বিয়োগ হবে এটা নয়। এবার এটা হতে পারতো, এটা হতে পারতো যে আজকে ধরো এটা হয়ে যেতে পারতো যে আজকে এটা 147 না হয়ে কেউ বললো স্যার এটা আমার না 151 এসছে, তাহলে কি 22 আসতো? তাহলে আসতো দেখো 169 মাইনাস 151, তাহলে 18 আসতো। আমি এখানে 10 প্লাস মাইনাস 12 লিখেছি কি হিসাবে, আমি তাহলে এখানে তখন কি লিখতাম 10 প্লাস মাইনাস 8 লিখতাম, কারণ 18 এসছে, যেটা 18 এসছে মানে 10 প্লাস মাইনাস 8 লিখতাম। কিন্তু আমার তো 22 যেতে পারে না, 22টাই দেখো ম্যাক্সিমাম হবে, এর থেকে বেশি কিছু হবে না। তুমি একটু ভেবে দেখো, এর থেকে বেশি কি এখানে জেড এর ভ্যালু হতে পারে? এটাকে আমি ম্যাক্সিমাম বাড়িয়ে দিয়েছি 169, এর বেশিও যাবে না, এটাকে ম্যাক্সিমাম কমিয়ে দিয়েছি 151, মানে গ্যাপটা ম্যাক্সিমাম হয়ে গেল।
তার মানে এরার ম্যাক্সিমাম যখনই আমি নেব দুজনের ভুলই অ্যাড করতে হচ্ছে। 9 আর 3 অ্যাড করেই কিন্তু এখানে দেখো 9 আর 3 অ্যাড করেই কিন্তু এখানে 12 আসে। এটা আমি বোঝাতে চাইছি যে যখন আমরা এরারের ম্যাক্সিমাম ভ্যালু বার করব আমাদের দুটো এরারকে প্লাস করতে হয়, মাইনাস করলে হয় না। দুটো এরারকে সবসময় আমাদের প্লাস করতে হবে। ওকে, তো এই আইডিয়াটা বা এই ফান্ডাটা থাকা কিন্তু খুব দরকার আমাদের এরারের ক্ষেত্রে। যে ওভারঅল বক্তব্য কি, ওভারঅল এত কিচ্ছু লাগবে না। এরার আমরা ম্যাক্স ক্যালকুলেট করি, দে উইল অলওয়েজ বি অ্যাডেড, সিম্পল হিসাব। এটাই আমার মেন গুরু মন্ত্র, দে উইল অলওয়েজ বি অ্যাডেড, খেলা শেষ। আর কিচ্ছু আমার ভেবে লাভ নেই, আর কিচ্ছু আমার ভেবে লাভ নেই, তারা সবসময় এরা অ্যাড হবে, ব্যাস। আর এত এটা আমি বোঝানোর জন্য বললাম, যারা বুঝতে পেরেছো ঠিক আছে, যাদের অসুবিধা আছে বাদ দাও। তো আমার সিম্পল বক্তব্য কি স্যার, আমার এরা সবসময় যোগ হবে, আমার মাইনাস হবে না। তাহলে স্যার এখানে এরারটা বলে দিন, চলো বের করে নি। এক্স মাইনাস 2y 0.01 প্লাস 2 ইন্টু 0.04, তার মানে স্যার এখানেও আপনি বলতে চাইছেন 0.09 হবে একদম, 0.4 প্লাস মাইনাস 0.09। এরারের পার্টটা সবসময় যোগ হবে, নর্মাল পার্টে যেরকম যা হওয়ার, যেরকম যোগ বিয়োগ আছে সেটা হবে, বাট এরারের পার্টটা দুজনের এরা সবসময় যোগ হবে, সেটা প্লাস থাকুক আর মাইনাস থাকুক। হয়ে গেল। এবার তোমার কাছে এরা এই কোয়ান্টিটিটা এসে গেল, এই কোয়ান্টিটিটা এসে গেল। এবার তোমায় যদি এর পার্সেন্টেজ এবার বার করতে বলে, তুমি পারবে ইয়েস অর নো? আমাকে বলে দাও, তুমি পারবে ইয়েস অর নো? হ্যাঁ স্যার পারবো, কেন পারবে না? 0.09 বাই 0.4 ইন্টু 100% হয়ে যাবে না? এক্ষুনি তো এটা করে এলাম। এটার পার্সেন্টেজ আর বার করতে বলে, পারবে না? 0.09 বাই 60.8 ইন্টু 100%। হবে তো? ইয়েস অর নো? হবে তো? একদম হবেই, হতেই হবে। যদি অসুবিধা থাকে আরেকবার তুমি রিভাইন্ড করে দেখে নাও। তো এটা হলো ব্যাপার, তাই জন্য আমি তোমাদের এটা দিয়ে বোঝাতে চাইলাম না। কি হবে এটা দিয়ে বুঝে? তোমরা তো আইডিয়া পেয়ে গেছো যে আমার মেন খেলাটা কি। আমাকে আগে মেন কোয়ান্টিটিটা বার করে নিতে হবে, যা অপারেশন দেবে সেটা বার করে আমি ডিভাইস করিয়ে দিই। মেন কোয়ান্টিটি আমার যোগ দিক বিয়োগ দিক যেটা দেবে আমি বার করে দেবো, আর এরার যেটা হবে এরারটা আমি যোগ করে দেবো, ব্যাস। তাহলে আমার মেন ভ্যালু পেয়ে গেলাম, প্লাস মাইনাস এরারটা লিখে দিলাম। এবার রিলেটিভ এরার, পার্সেন্টেজ এরার সব বার করতে পারবো আগের মতো। ওকে ওকে ওকে, তো যারা ওকে তারা এগো, যাদের ওকে নয় একটু জাস্ট ব্যাক করে দেখে নাও, আশা করি বুঝে যাবে, একদম সিম্পল জিনিস। আচ্ছা, এটা তাহলে গেল আমার এই প্রোপাগেশন অফ এরারের ক্ষেত্রে। দেখো আমরা শিখে নিলাম এরার ইন সাম এন্ড এরার ইন ডিফারেন্স। তাহলে এরার ইন প্রোডাক্টেও হয়, এরার ইন রেশিওতেও হয়। এইটাকে আমরা একদম অন্য কায়দায় শিখবো, একদম ডাইরেক্ট উদাহরণে যাবো, ডাইরেক্ট। এই যে এইসব কিচ্ছু পড়বো না, এসব পড়ে কিচ্ছু লাভ নেই, একদম ডাইরেক্ট একটা উদাহরণ আমার এখানে লিখে রেখেছি আমি। চলো ডাইরেক্ট উদাহরণটা দেখবো। এরকম দিয়েছে তোমায় বলে দিয়েছে এর এরার তোমায় বলে দিয়েছে হলো 2%, বি এর এরার তোমায় বলে দিয়েছে 3%, ডি এর এরার বলে দিয়েছে 1/5%, আর সি এর এরার বলে দিয়েছে 1/4%। এরা বলে দিয়েছে। তোমায় প্রশ্ন করেছে ডাইরেক্টলি ওয়াই মাপতে গিয়ে কত এরার হয়েছে বস বলো। তুই বলবে ওকে বস, বলো এসো বস, বসো বস, বলো বস, খাবো বস, আসো বস। দেখো এবার আমরা দেখে নেবো, এক্ষুনি চটপট খেলা হয়ে যাবে, চটপট হয়ে যাবে, চটপট হয়ে যাবে। দেখো ওয়াই কি আছে, প্রসেস কি, প্রসেসটা শিখে না। এবার বলবে যে কেন স্যার হচ্ছে প্রসেসটা? দরকার নেই, দরকারই নেই কেন হচ্ছে, আমি দেখিয়ে দেবো। যারা বুঝতে পারবে ভালো, যারা বুঝতে পারবে না যায় আসে না, অঙ্ক করে দিতে পারবে, এটাই হলো বক্তব্য। ওয়াই ডেল্টা ওয়াই বাই ওয়াই লিখে দেবে। স্যার এটা কেন লেখাচ্ছেন? প্রসেসটা ফলো করো। এ স্কোয়ার আছে তো, 2 কে আগে নিয়ে আসো, ডেল্টা এ বাই এ। স্যার বুঝলাম না, যেটাই কোয়ান্টিটি আছে তাকে ডেল্টা ওটা বাই ওই কোয়ান্টিটিটা লিখবে আর ওর পাওয়ার আগে নিয়ে আসবে, প্লাস চিহ্ন। বি কিউব আছে 3 ডেল্টা বি বাই বি, ডি এর পাওয়ারে 5 আছে, তার মানে 5 ডেল্টা ডি বাই ডি। সি এর পাওয়ারে 4 আছে, স্যার সি নিচে আছে, যায় আসে না, প্লাসই হবে, 4 ডেল্টা সি বাই সি। কি প্রসেস বোঝা গেল? পাওয়ার আগে নিয়ে আসছি, যে কোয়ান্টিটি আছে সেটাকে ডেল্টা দিয়ে উপরে লিখছি আর সেই কোয়ান্টিটিটাকে নিচে লিখছি। ওকে, এবার কি তোমায় দেখো সবার পার্সেন্টেজ বলে দিয়েছে, তো তুমি একটা লাইন লিখতে পারো, ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100% ইজ ইকুয়ালস টু 2 ডেল্টা এ বাই এ ইন্টু 100%। এগুলো সব তো এর এরার বোঝাচ্ছে, এর পার্সেন্টেজ এরার। দেখো ডেল্টা বি বাই বি ইন্টু 100% প্লাস 5 ডেল্টা ডি বাই ডি ইন্টু 100% প্লাস 4 ডেল্টা সি বাই সি ইন্টু 100%। তার মানে সবার এরার বোঝাচ্ছে।
এবার দেখো এটা তো তোমায় দিয়ে দিয়েছে, এর এরার তো দিয়ে দিয়েছে 2%, ডাইরেক্ট 2, আবার 2 ইনটু 100 করে দিও না, এটাই পার্সেন্টেজ এরার, প্লাস ডেল্টা বি বাই বি ইনটু 100 কত হয়ে যাচ্ছে 3%, ডেল্টা ডি বাই ডি ইনটু 100 তাহলে 5 ইনটু 1/5%, ডেল্টা সি বাই সি ইনটু 100 তারপরে কত 4 ইনটু 1/4%। তাহলে কত হয়ে গেল 2 দুগুণে 4 প্লাস 9, এখানে 5 5 কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে 1 আর 1 2, তাহলে 8 4 আর 9 13 আর 2 15%, তার মানে y মাপতে গিয়ে কত এরর হবে 15%, তাহলে y এর এরর কত 15%। বোঝা গেল? তো এটাই প্রসেস, কিন্তু একদম সিম্পল প্রসেস, তোমরা হয়তো দেখেওছো যেখানে তোমরা আগে পড়েছো, যা পাওয়ার গুলো আগে নিয়ে এসে জাস্ট করে দিতে হবে। ওকে, আর একটা জিনিস বলে দিই, এটা কিভাবে এসছে বলে দিই, যারা যারা ডিফারেন্সিয়েশন জানো তারা বুঝতে পারবে, মানে ক্যালকুলাস, যারা জানো না চাপ নিয়ে লাভ নেই, জাস্ট একবার আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরো এই এক্সাম্পলটাতেই দেখাচ্ছি, y is equals to a square b cube d to the power 5 by c to the power 4, অ্যাকচুয়ালি দুদিকে ln নেয়, ln নিলে এই যোগ, ln এর মধ্যে গুণটা যোগ হয়ে যায়, মাইনাস ln c to the power 4, ওই যে ভাগ আছে, মনে করো log বা ln, এখানে যারা গুণে থাকে তারা যোগ হয়ে যায়, ভাগে থাকলে বিয়োগ হয়ে যায়, ডিভিশনে থাকলে সাবট্রাকশন, আর যদি মাল্টিপ্লিকেশনে থাকে তাহলে অ্যাডিশন। তো ln y ইজ ইকুয়াল লিখতে হয়, দেখো 2 টাকে আগে নিয়ে আসতে পারি, পাওয়ার আগে চলে আসে, 3 ln b প্লাস 5 ln d মাইনাস 4 ln c হয়ে গেল। এবার আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং, যারা যারা ডিফারেন্সিয়েশন জানো বা ক্যালকুলাস জানো তারা এটা বুঝবে যে ln এর ক্যালকুলেশন হয় 1/x, তো ln এর ক্যালকুলেশন করলে হয়ে যায় 1/y, আর আমরা উপরে লিখে দেবো dy, এটা এর ডিফারেন্সিয়েশন 1/a উপরে dA, এটা b উপরে db, এটা d উপরে dd, এটা dc, এটা c। এবার যখন এই dy কে আমি লিখছি ডেল্টা y বাই y, এই ডেল্টা yটাই এরার, ডেল্টা a বাই a, ডেল্টা b বাই b, ডেল্টা d বাই d, আর আমি যখন এর ম্যাক্সিমাম ভ্যালু বার করছি, আমি কি বলেছি এর ম্যাক্সিমামের সময় কিছু মাইনাস হবে না, তো এটা আপনা আপনি প্লাস হয়ে যাচ্ছে। তো এইভাবে এটা আমরা বার করলাম। এইগুলো অ্যাকচুয়ালি কি এরার বলো তো, এই যে ডেল্টা y বাই y, ডেল্টা a বাই a, ডেল্টা b বাই b, এগুলো কি, এগুলো রিলেটিভ এরার না? এরা সবাই অ্যাকচুয়ালি রিলেটিভ এরার না? হ্যাঁ স্যার। তো তোমায় যদি রিলেটিভ এরারও দিয়ে দেয় তুমি বসিয়ে দিতে পারবে না, মানে তোমায় ফর সাপোজ আমি বললাম তোমায় a দিয়ে দিল 5 প্লাস মাইনাস 0.3, b দিয়ে দিল 3 প্লাস মাইনাস 0.2, c দিয়ে দিল 4 প্লাস মাইনাস 0.1, আর d দিয়ে দিল 10 প্লাস মাইনাস 0.2, তুমি বসাতে পারবে না এখানে? আমাকে ইয়েস অর নোতে উত্তর দাও, তুমি বসাতে পারবে না এখানে? তুমি ডেল্টা এর জায়গায় কত বসাবে? এর একটা 0.3, আর এর যে অ্যাকচুয়াল ভ্যালু ওখানে 5 বসাবে। ডেল্টা বি বাই বি, ডেল্টা বি এর জায়গায় কত বসাবে? 0.2, বি এর জায়গায় কত বসাবে? 3। তার মানে তোমার পার্সেন্টেজে দিক তুমি ইনটু 100 করে ডাইরেক্ট বসিয়ে দাও। তোমার যদি পার্সেন্টেজে না দিয়ে এরকম ভাবে দেয় তাহলেও দেখো তুমি বসিয়ে দিতে পারবে, ওটা বসিয়ে তুমি এর যে এরারটা, রিলেটিভ এরারটা আছে সেটা ক্যালকুলেট করে দিতে পারবে। রিলেটিভ এরার পার্সেন্টেজ এরারই মেইনলি বার করতে দেয়। তো এইটা হলো প্রসেস, আর কিচ্ছু নেই। ঠিক আছে, যেমন ধরো এই প্রশ্নটা কি বলেছে? এই প্রশ্নটায় বলেছে দ্য এরার ইন দ্য রেডিয়াস অফ স্ফিয়ার ইজ 2%, দেন ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য স্ফিয়ার। বলেছে রেডিয়াস অফ স্ফিয়ারের, মানে স্ফিয়ারের রেডিয়াস মাপতে গিয়ে 2% ভুল হয়েছে, তাহলে ভলিউম কত হবে? দেখো আমাদের সিম্পল প্রসেস, আগে ফর্মুলা লিখবো। স্ফিয়ারের ফর্মুলা তোমরা সবাই ক্লাস 10 এ পড়েছো, v is equals to 4/3 pi r cube, তার মানে ডেল্টা v বাই v। দেখো এরা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের কোনো চাপ নেই, তো এটা 3 ডেল্টা r বাই r, খেলা শেষ। এবার একটু দুদিকে 100% করে দাও, 3 ডেল্টা r বাই r ইন্টু 100%। স্যার এদিকে তো করা আছে, আর এটা বাদ দাও না, এসব দিয়ে কি হবে, তুমি এটা দেখো না। সো ডেল্টা r বাই r 2, তাহলে হয়ে গেল 6%। তার মানে এটা হলো অ্যান্সার। এই দেখো 6% এর ঠিক দেয়া আছে, আমার এখানে অ্যান্সারটা করা আছে, ওটা আমার মোছা হয়নি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝে গেছো। আর এই কোয়েশ্চেনটা দেখো, এটা একটা কোয়েশ্চেন, এখানে a দিয়ে দিয়েছি 5 প্লাস মাইনাস 0.5, b দিয়ে দিয়েছি 3 প্লাস মাইনাস 0.6, বলেছি এরার ফর y। তুমি খুব ইজিলি বার করতে পারবে না, y ইজ ইকুয়ালস টু a স্কয়ার বাই b। তাহলে আমাকে বলো ডেল্টা y বাই y কত হবে? স্যার কোনো ব্যাপারই না। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে, এটা আমরা কখন করছি? যখন গুণ ভাগে আছে, গুণ ভাগ পাওয়ার ফাওয়ারে আছে, তখন আমরা করছি। কিন্তু এটা হয়ে যাবে না 2 ডেল্টা a বাই a? হ্যাঁ স্যার।
প্লাস ডেল্টা বি বাই বি, হ্যাঁ স্যার, কারণ বি এর পাওয়ার 1 আছে। তো এবার বসাও না, কে বারণ করেছে? এবার তোমাকে এরর ফর ওয়াই বার করতে বলেছে। আগে একটা কাজ করবে, আগে তুমি ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালুটা বার করে নাও। এ স্কোয়ার বাই বি, তো এ কত, এর অরিজিনাল ভ্যালু 5, 5 স্কোয়ার, আর বি হলো 3, তার মানে ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু হলো 25/3। যেভাবে আমরা ওখানে করতে হবে প্লাস মাইনাস, আগে অ্যাকচুয়াল ভ্যালুটা বার করে নিলাম, এররটা এখান থেকে বার করতে পারবো। এখানে ডেল্টা ওয়াই বাই ওয়াই, কারণ এখানে পার্সেন্টেজ দেয়নি, তুমি পার্সেন্টেজ বসানোর দরকার নেই, তোমায় তো আমি একটু আগেই শেখালাম, একটু আগেই তো তোমাদেরকে শেখালাম। এই যে এরকম দিয়ে দিলেও কি চাপ আছে? আমি ডাইরেক্ট বসিয়ে দেবো তো, রিলেটিভ এররের জায়গা তো। এই যে প্লাস মাইনাসের পরের পার্টটা উপরে বসবে আর প্লাস মাইনাসের আগের পার্টটা নিচে বসবে, তাহলেই হয়ে গেল। 2 ডেল্টা এ বাই এ, তার ডেল্টা এটা কত 0.5, এটা কত 5, প্লাস ডেল্টা বিটা কত স্যার, ডেল্টা বিটা 0.6, বিটা কত 3, তাহলে ডেল্টা ওয়াই বাই ওয়াই কত হয়ে গেল বাবা? দেখো এটা হয়ে গেল 10, তাহলে 1/5 প্লাস এটা হয়ে গেল নিচে 10, 2, 5, এটা 1/5। বাহ, সুন্দর জিনিস। তার মানে এটা এসে যাচ্ছে 2/5। তাই যদি আমি ডেল্টা ওয়াই বার করতেই চাই, আমি কি করে দেবো? 2y/5 না, এই যে ওয়াইটা দিয়ে গুণ হয়ে গেল, দেখো ওয়াই তো অলরেডি বার করে রেখেছি, ওটাই বসিয়ে দেবো। যদি একদম এরারও, মানে যদি তোমার পার্সেন্টেজে না খেলতে দেয়, আমি তোমায় সবকিছু শিখিয়ে রাখলাম, তোমায় যদি পার্সেন্টেজে না খেলতে দেয় তাহলেও তুমি খেলে বেরিয়ে আসবে। তোমার ডেল্টা ওয়াই হলো 10/3, তার মানে ওয়াই কে কিভাবে লিখবে? এইটা হলো ওর অ্যাকচুয়াল ভ্যালু, আর এরার হতে পারে প্লাস মাইনাস 10/3। এবার তোমায় যদি পার্সেন্টেজ বার করতে দেয়, বলে ওয়াই এর পার্সেন্টেজ এরার বল, তুই বলবি কোনো ব্যাপার না, দে লিখে দিচ্ছি, 10/3, 25/3, 100%, খেলা হবে। 3 3 বেরিয়ে গেল, 25 100 কেটে গেল 4, না ওয়াই পার্সেন্টেজ এরা কত 40%, শেষ। তার মানে তোমায় যেভাবে দিক তুমি পার্সেন্টেজ বার করতে পারবে, তোমার এরকম ভাবে দিলে তুমি রিলেটিভ এরার, অ্যাকচুয়াল ভ্যালু সব বার করতে পারবে। বোঝা গেল? তো এইটা হলো এরারের বিভিন্ন প্রসেস, এরারের যোগের প্রসেস, এরারের বিয়োগের প্রসেস, এরারের গুণের প্রসেস, এরারের ভাগের প্রসেস, পাওয়ার দিয়ে থাকলে কিভাবে করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যে সেকশনটায় চলে যাব সেটা হলো আমাদের মোস্ট ইন্টারেস্টিং আর মোস্ট অ্যাওয়েটেড সেকশন, সেটা হলো আমাদের পিওয়াইকিউস। তো আমরা দেখে নেবো এবার লাস্ট ইয়ারে কিরকম, মানে লাস্ট কিছু ইয়ারে যেই নিটে মানে যেই এবং যেই অ্যাডভান্স লেভেলে কিরকম ধরনের কোয়েশ্চেন এসছে। যেই কথাটা আমি সবসময় বলে থাকি, মনে রাখবে যারা নিটের জন্য প্রিপেয়ার করছো তাদের জন্য কিন্তু জেইর কোয়েশ্চেনটাই স্ট্যান্ডার্ড, কারণ জেইর পুরোনো পেপার থেকে অনেক কোয়েশ্চেন নিট তোলে। 2026ও তার প্রমাণ। তোমরা যারা 2026-এর পেপার দেখেছো বা যারা যারা অনেকে আমার সাথে কানেক্টেড তাদেরকেও আমি বলেছি, এবং যারা আমার সাথে কানেক্টেড নও তারাও যদি তোমাদের রেসপেক্টিভ টিচার্সকে জিজ্ঞেস করো, তোমরা বুঝতে পারবে যে কত পেপার মানে কত প্রশ্ন আগের থেকে নেওয়া। আচ্ছা, আর যখন যেই অ্যাডভান্স লেভেলে যাবো সেখানেও আমরা যেই মেন্সটা আমাদের বেস, তো আমরা এই জন্য তাই জন্য যেই মেন্সের কিছু কোয়েশ্চেন আর যেই অ্যাডভান্সের কিছু কোয়েশ্চেন আমরা এখানে নেওয়ার চেষ্টা করি, যাতে কম টাইমের মধ্যে তোমাদের একটা ওভারঅল রিভিশন তোমার মাথায় ঢুকিয়ে দিতে পারি। অবশ্যই তোমাকে যেখানে পড়ছো সেখানে তো পড়তে হবে, ইট ইজ জাস্ট ফর ইউর ওয়ান শট রিভিশন। এই পার্টটা একবার স্যার দেখে নিলাম, জিনিসগুলো সব মাথায় ছকে গেল, এটাই। আর যারা বোর্ডসের জন্য পড়ছো, বোর্ডসের সমস্ত টপিক কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে, যেটা তোমাদের, কারণ বোর্ডসও এখন মাঝে মাঝে তোমরা জানো জয়েন্টের কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, সিবিএসসি তো অনেকবারই দিয়ে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডও দিয়ে দিতে পারে, আইসিএসসিও দিয়ে দিতে পারে। তো সেখান থেকে কোয়েশ্চেনটা দিয়ে দিলে যাতে তোমরা করে ফেলতে পারো, তো আমরা পুরোটা তৈরি করিয়ে রাখছি। এবার বাকি পুরো মানে মানে কি বলে থালা সাজিয়ে তোমাদের সামনে খাবার রেখেছি, খেয়ে নে ভাই, ঠিক আছে? আর খাবার পছন্দ হলে অন্য লোককেও শেয়ার করে দে যে ভালো রান্না করে। যাই হোক, চলো এবার তাহলে আমরা দেখে নিই আমাদের পিওয়াইকিউ এর সেকশন। এই ছিল আমাদের গল্প। এবার আমরা এর উপর বেশ কিছু কোয়েশ্চেন দেখে নেব, তাহলেই আমাদের খেল খতম, পয়সা হজম। দেখো এই কোয়েশ্চেন কি বলেছে, এটা জেইই মেন্স 2020 এর একটা কোয়েশ্চেন আমরা যেমন দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা বলছে a physical quantity z depends on 4 observables abcd as এত দিয়ে দিয়েছে, the percentage of error in the measurement of abc and dr এত এত এত, তার পার্সেন্টেজ তুমি ভাবো। তো তোমার এখানে z দিয়েছে a স্কয়ার b টু দি পাওয়ার 2/3 রুট c d টু দি পাওয়ার 9। আই থিংক এখানে এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো আমি কি লিখবো, ডেল্টা z বাই z, সবাই বুঝতেই পারছো এটা 2 ডেল্টা a বাই a প্লাস 2/3 ডেল্টা b বাই b, c এর পাওয়ারে রুট আছে মানে হাফ, ডেল্টা c বাই c প্লাস 9 ডেল্টা d বাই d। নাও এবার ডাইরেক্ট আবার ইনটু 100% লিখবে, কি দরকার? এই তো এর পার্সেন্টেজ 2%, মানে 2 ইনটু 2%, ডাইরেক্ট লিখে দাও, প্লাস 2/3, b এর হলো 1.5%, ওর হলো 4%, c এর, আর d এর হলো 2.5%, করে যা আসবে বসিয়ে দাও। বোঝা গেল? বাকিটা করে নিতে পারবে। তো এটা 4%, এটা হয়ে যাচ্ছে 1%, এটা হয়ে যাচ্ছে 2%,
এটা কিছু একটা আসছে, এটা 9 ইন্টু, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা ভুল আছে, মানে রুট ওভার সিডি ডি টু দি পাওয়ার 9 হতে পারে, আমার এখানে কোনো প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, হতেই পারে কিন্তু দেখি, হ্যাঁ রুট ওভার সি না, এটা ডি কিউব আছে, এটা রুট ওভার সি ডি কিউব আছে, বুঝলে? হ্যাঁ এই জায়গাটা 3 হবে, তাই জন্য উত্তর মিলে এটা 3 হবে, তো এটা 7.5, তো 4 আগে 5 আর 2 7, 7 আর 14, এই যে 14.5%, এই যে অপশন বি। বোঝা গেল? ওখানে একটা প্রিন্টিং মিস্টেক ছিল। দেখো ইকুয়েশন একই রকম, নিজেরাই পেরে যাবে, আমার কিছু বলার প্রয়োজন হবে না। এই ইকুয়ালস টু এটা দিয়েছে, সবার এটা দিয়ে দিয়েছে, তো বের করে ফেলো। তো আমি এখানে ডাইরেক্ট লিখবো ডেল্টা এ বাই এ 3 ডেল্টা পি বাই পি প্লাস 2 ডেল্টা কিউ বাই কিউ প্লাস আর এর মাথায় রুট আছে, তার মানে হাফ ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এস বাই এস। তাহলে ডেল্টা পি বাই পি, তাহলে পি এর পার্সেন্টেজ 0.5, তাহলে 3 ইনটু 0.5 প্লাস ডেল্টা কিউ বাই কিউটা 1, তার মানে 2 ইনটু 1 হাফ ইনটু 3 প্লাস এটা হয়ে গেল 1.5, সো এটা হয়ে গেল 1.5 প্লাস 2 প্লাস 1.5 প্লাস 1.5, তো 4.5 প্লাস 2 6.5%, এই যে অপশন ডি। বোঝা গেল? ব্যাস। আচ্ছা দেখো, the area of a square is এত, the area of 7 such squares taking into account the significant figures, significant figures ধরে, তো একটা এরিয়া দিয়েছে 7, যদি 7টা স্কয়ারের হয় তাহলে আমার 7 ইনটু 5.29 করতে হবে। 7 ইনটু 5.29 করলে কি হবে স্যার? 7 ইনটু 5.29 করলে হবে 7 9 63, 3 হাতে 6, 14 আর 6 20 হাতে 2, 7 5 35 2 37, এত সেন্টিমিটার স্কয়ার। কিন্তু সিগনিফিকেন্ট ফিগার দিয়ে ভাবতে হবে। দেখো মাল্টিপ্লাই করেছি, এই ক্লাসেই বলেছিলাম এই ভিডিওতেই যে মাল্টিপ্লিকেশনের সময় যেটার মধ্যে লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার থাকবে সেটাই অ্যানসার। তো আমি এখানে দেখতে পাচ্ছি কার মধ্যে লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার আছে স্যার 7 এর মধ্যে, তাহলে আমাকে একটাই রাখতে হবে। তো 37.03, যদি এত অব্দি রাখি যেটা 7 আছে ওটা 4 করে দিতে হবে, তাহলে আমাকে 40 সেন্টিমিটার স্কয়ার অ্যানসার দিতে হবে। 7 সাচ স্কয়ার। তো এখানে তো আই থিংক 40 তো হওয়ার কথা, দেখতাছি না 37 দিয়েছে, এরিয়া অফ 7 সাচ স্কয়ারস। আচ্ছা তাহলে দেখো, আমার দেখো মাল্টিপ্লিকেশন অ্যানসার আসছে না, সবকিছু প্রিন্টিং ঠিক আছে, তাহলে যখন আসছে না, দেখো আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ তো 7টা আছে, আমি করে দিলাম, হলো না, ওকে। তাহলে আমি আরেকটা কাজ করি, আমি দেখতে পাচ্ছি অ্যানসারে সব জায়গায় দুটো সিগনিফিকেন্ট ফিগার তো মিনিমাম আছে, তাহলে মাল্টিপ্লিকেশনে হবে না, কারণ মাল্টিপ্লাই একটা, তার মানে একটা কাজ করি, আমাকে মনে হয় 7টা যোগ করতে হবে, বুঝলে? দেখি তো, এটা কিন্তু গুণ হলো না বলে যোগ, তো এটা কিন্তু যেইটা ভালো কোশ্চেন ছিল। 1 2 3 4 5 6 7, এবার সবকটা অ্যাড করতে হবে, তো সবকটা অ্যাড কিন্তু তোমাদের উপরে নিচে লিখে লিখেই করতে হবে, না হলে কোনো উপায় নেই। আচ্ছা সবকটা অ্যাড করার ব্যাপার নেই, আমি অ্যাকচুয়ালি করতে পারি, এই দেখো 5.29 ইনটু 7 যেটা আমার আসলো, 7 9 63 3 হাতে 6 7 14 6 20 আর 2 7 35 37, 37.03, আমি 37.03 লিখে দিতে পারি। এবার অ্যাডিশনের ক্ষেত্রে কি, ডেসিমালের পর যে কটা আছে সে কটা রাখতে হবে, ডেসিমালের পর সবার দেখো লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার দুটো, তার মানে আমাকে দুটোই রাখতে হবে, তার মানে আমার অ্যানসার এটা দিয়ে দিতে হবে, এটাই হবে। তার মানে গুণটা লাগবে কাজে অ্যানসারটা বার করতে, কিন্তু সেন্সটা এটা লাগাতে হবে যে সবকটা যোগ করে আসছে, তো এইটা কিন্তু মাথায় রাখা। তো বোঝা গেল? এবার আমরা চলে আসি তার পরের কোশ্চেনে, এখানে কি দিয়েছে দেখানি, বলেছি ইন দা ডেনসিটি মেজারমেন্ট অফ এ কিউব দা মাস এন্ড এজ লেন্থ আর মেজার্ড অ্যাজ, এটা মাস আর এটা এজ লেন্থ রেসপেক্টিভলি, দা এরর ইন দা মেজারমেন্ট অফ ডেনসিটি। খুব ভালো। তো আমরা জানি ডেনসিটি মানে কত হয় স্যার? ডেনসিটি মানে হয় মাস বাই ভলিউম, এটা আমরা জানি। এবার আমাকে এজ লেন্থ দিয়েছে বাবা, তার মানে এটাকে লিখতে হবে m বাই l কিউব, হয়ে গেল। তো এরর মেজারমেন্ট, তার মানে ডেল্টা d বাই d ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি ডেল্টা m বাই m প্লাস l কিউব আছে, তো 3 ডেল্টা l বাই l, ঠিক আছে। এবার বলেছে এরর ইন দা মেজারমেন্ট অফ ডেনসিটি, তো ওটা বার করতে হবে, আর পার্সেন্টেজে খেলে দিই, পার্সেন্টেজেও খেলতে পারি, অন্য কিছুতেও খেলতে পারি, একই ব্যাপার।
আচ্ছা এটা দেখি, এটা হলো 0.1। দেখো এবার পার্সেন্টেজ তো আমার অ্যানসারে পার্সেন্টেজ নেই, তো পার্সেন্টেজে না খেললেও চলে। আমি এই ভ্যালুগুলোই বসাই। ডেল টাইম মানে কি, ওই যে মিন অ্যাবসলিউট এররটা, তো 0.10 বাই এমটা হলো 10.00 প্লাস 3 ইনটু ডেল্টা এলটা হলো 0.01 বাই 0.10। এটা কত হবে দেখো, এটা তো দেখো হয়ে যাবে 0.10 কে তুমি আরো 10 দিয়ে ভাগ করে দিলে, তো এটা হয়ে যাচ্ছে 0.01 প্লাস এটা হয়ে যাচ্ছে 0.001, তার মানে আমার হয়ে যাচ্ছে 0.01 প্লাস 0.003, তাহলে হয়ে যাচ্ছে 0.013, 0.013। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এটা 0.01 কেজি পার মিটার কিউব। কারণ ডেসিমালের পর দুটো ঘর অবধি আছে সবার, এখানে সবার যে দুটো ঘর অবধি আছে তাই জন্য দুটো ঘরে ওরা অ্যান্সার দিয়েছে। ডেসিমালের পর ব্যাপারটা ওটাই তো, কারণ ফাইনালি অ্যাড হয়েছে, তো আমাকে মাথায় রাখতে হবে ডেসিমালের পর কটা আছে, তো এই দুটোতে ওরা নামিয়ে দিয়েছে 0.0। তার মানে এখানে আমার পার্সেন্টেজ বার করতে হলো না, বাট খেলা সেই একই জিনিস নিয়েই হলো। এরপরে এই কোশ্চেনটা দেখো, লেন্থ দিয়েছে, রেডিয়াস দিয়েছে, মাস এম দিয়েছে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ এর ইন ডেনসিটি, ওই একই গল্প, where of length L and radius R। তাহলে এখানে বুঝতে হবে একটা ওয়্যার কিন্তু সিলিন্ড্রিক্যাল টাইপের, তো এর যখন আমরা ভলিউম বার করব, এটাই এখানে বোঝায় যে এটা পাই আর স্কয়ার এল হবে, এটাই এখানে বোঝায়। তো আমি যখন ডেনসিটি করব, কারণ এই যে আরটা হলো এখানে আর, আর লেন্থটা হলো এটা এল, তো ডেনসিটি করব আমি করব মাস বাই ভলিউম, তো এম বাই পাই আর স্কয়ার এল, তার মানে ডেল্টা ডি বাই ডি, ম্যাক্সিমাম পার্সেন্টেজ একদম পার্সেন্টেজেরই বার করতে বলেছে, খুব ভালো করেছে। ডেল্টা এম বাই এম প্লাস আর স্কয়ার আছে, তো 2 ডেল্টা আর বাই আর প্লাস এল এর জন্য ডেল্টা এল বাই এল, সব পার্সেন্টেজ বসিয়ে দেবো। দেখো ডেল্টা এম বাই এম কি হবে, মাস কোথায় 0.003 বাই 0.3, একটু নিজে মাথায় মাথায় ভাবো, সবকিছু করার দরকার নেই। 0.003, 0.3 এর কত পার্সেন্ট, 1 2 1%। দেখো খেয়াল করে নিজেরাই ভাবতে পারবে, এটাকে এটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, এটাকে আগে 100 দিয়ে গুণ করে দাও, 0.3 বাই 0.3 1%, প্লাস ডেল্টা আর বাই আর, এই দেখো এটাও দেখো 1%, তা 2 ইনটু 1, প্লাস ডেল্টা এল বাই এল, দেখো এটা কত হচ্ছে, এটাকেও 100 দিয়ে গুণ করো, 6 বাই 6, এটাও 1 হয়ে যাচ্ছে। বোঝা গেল, মাথায় মাথায় ক্যালকুলেশন হয়ে যাবে, 2 3 4, তার মানে 4% এরার, এই যে অপশন এ। ঠিক আছে, আচ্ছা এটা দিয়েছে আমাদের যেই অ্যাডভান্সের কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলছে, লেন্থ ব্রেথ এন্ড থিকনেস of a strip having a uniform cross section are measured to be 10.5, 0.5 millimeter or 6 micrometer respectively. Which of the following options give the volume of strip in centimeter cube with correct significant figures? তো আমায় বুঝতে হবে ভলিউমের গল্প আসছে হলো লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট করে। লেন্থ কত দিয়েছে দেখো, লেন্থ দিয়েছে 10.5 সেন্টিমিটার, খুব ভালো, 10.5 সেন্টিমিটার। তো আমি একটা কাজ করি, সবকিছুকে আমি মিটারে নিয়ে গিয়ে করি, তাহলে আই থিঙ্ক আমার বেটার। তো 10.5 ইনটু 10 টু দি পাওয়ার -2, ব্রেথ কেও মিটারে নিয়ে চলে যাই, 0.05 ইনটু 10 টু দি পাওয়ার -3। কারণ দেখো সিগনিফিকেন্ট ফিগারের ক্যালকুলেশনে আমরা জানি 10 এর পাওয়ার গুলো ইগনোর হয়ে যায়, 6 মাইক্রোমিটার মানে 6 ইনটু 10 টু দি পাওয়ার -6। তো আলটিমেটলি ওই 10 এর পাওয়ারকে মারো বলি, ওটা দিয়ে কিছু আমার কাজ হবে না, মানে ওটা তুমি লেখো এখানে 2 3 কত হয়, 5 আর 6 11, 10 টু দি পাওয়ার -11, বাকি আছে হলো 10.5, 0.05 আর 6, তো এগুলো গুণ করলে 10.5 বাই 5 বাই 100 ইনটু 6, তাহলে 105 বাই 10 ইনটু 5 বাই 100 ইনটু 6, তো 5 দিয়ে এটা 21, 5 দিয়ে 20, এটা 4, এটা এটা 4 হয়ে গেল। এটা আমি কি দিয়ে কাটলাম, এটা আমি 3 দিয়ে কেটে দিয়েছি না, হ্যাঁ এটা আমি যদি 6 দিয়ে 10 কাটি, 2 দিয়ে কাটলে এটা 3 হচ্ছে, এটা 5 হচ্ছে, তাহলে 21 ইনটু 3 হচ্ছে 63, 5 ইনটু 4 হচ্ছে 20, তার মানে অলমোস্ট হয়ে যাচ্ছে 3 পয়েন্ট সামথিং। বাবা উফ, গায়ে লাগিয়ে লাগিয়ে ভ্যালু দিয়ে দিয়েছে। ও সেন্টিমিটার কিউবে বলেছে, হায় ভগবান, সেন্টিমিটার কিউব, আমি সব মিটার কিউবে বার করে দিয়েছি, কোনো চাপ নেই। মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউব করতে হলে কত দিয়ে গুণ করতে হয়, 1 মিটার কিউব মানে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, তাই না? তার মানে 10 টু দি পাওয়ার -11 কে 10 টু দি পাওয়ার 6 এ গুণ 10 টু দি পাওয়ার -5 হয়ে যাবে, এখানে 10 টু দি পাওয়ার -5 থাকবে। আচ্ছা এবার
কোনো অপশনই কাটা যাচ্ছে না। 63/20 এটা কি করবে, এটা একদম ভাগ করে নেবে, বুঝলে? সব বেকার রিস্ক নিয়ে লাভ নেই। এটা 3 পয়েন্ট বসিয়ে 0 1 20 10, তো 3.15 ইন্টু 10⁻⁻5 কারেক্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারে বলেছে। এবার আমাকে দেখতে হবে আমার প্রত্যেকটা সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা কত ছিল। আমি তো মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাইতে লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার দেখে। এখানে 3টে আছে, এখানে একটা আছে, ওখানেও দেখো ওখানে দুটো আছে, কারণ 6.0 আছে, তো ওটা দুটো হয়ে যাচ্ছে। তো আমার লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার কিন্তু এইটা, আই থিঙ্ক, যেখানে আমার একটা আছে। তো আমার একটাতে অ্যান্সার আনতে হবে। তো 3.15 কে যদি আমি একটাতে এনে দিই, তো আমার অ্যান্সার চলে আসবে 3 × 10⁻⁻5। তো অপশন ডি ইজ দা কারেক্ট। তো আইআইটি কিন্তু এভাবে খেলেছে, বাট জিনিসটা কি, সেই গুণই করতে হয়েছে। আইআইটিও তোমায় গুণই করতে বলছে, ভাই ভালো করে গুণ শিখে নে ছোটবেলায়। গুণ ভালো করে না শিখলে আমার কাছে কি আসবে। এটা 25-এর কোয়েশ্চেন, দেখো এটা 16-র কোয়েশ্চেন। এরা খুব ভালো কোয়েশ্চেন, এরা খুব বিখ্যাত কোয়েশ্চেন এবং এটা খুব ভালো কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে। এখানে কি বলেছে, ইন অ্যান এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ফর্মুলা ইউজ ফর দ্য টাইম পিরিয়ড, এটা একটা ফর্মুলা দিয়েছে, যে এই ফর্মুলাটা ইউজ হয়েছে। The values of capital R and small r are measured to be, capital R এটা দিয়েছে, small r এটা দিয়েছে respectively. In 5 successive measurements, the time period is found to be এত and এত. Least count of the watch used for the measurement of time period is 0.01 second. হবে না? আর which of the following statement are true? একটা কথা বলি, যখনই এরকম অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন্স করবে এবং সেখানে তুমি মাল্টিপল কারেক্ট দেখবে, তোমার ফার্স্ট কাজ হবে সবকটা অপশনই চেক করা। দেখো ফার্স্ট অপশন দিয়েছে দ্য এরর ইন দ্য মেজারমেন্ট অফ আর, তার মানে ইউ কান্ট বি শিওর উইদাউট চেকিং দ্য ভ্যালু। তুমি আর চেক না করে কিন্তু তুমি এই অপশনকে ভ্যালু করতে পারবে না। তার মানে আর এর পার্সেন্টেজ বার করতে হবে। দেখো ফার্স্ট একটা মুখে হয়ে যায়, মুখে স্মল আর এর ভ্যালু কত দিয়েছে দেখো, 10 ± 1। আমাকে সবাই বলো 10 ± 1, আমরা একটু আগেই দেখলাম কি করে পার্সেন্টেজ এর বার করে। 1/10 × 100 কত হয়ে যাচ্ছে, 10%। তার মানে এটা কিন্তু ঠিক, তার মানে অপশনে কারেক্ট হয়ে গেল। এটা আমাদের মুখে হয়ে গেল। অ্যাডভান্স হলে কিছু জিনিস মুখে হয়ে যায়, ঠিক আছে। তারপরে বলেছে দা এরর ইন দা মেজারমেন্ট অফ ক্যাপিটাল টি, মানে টি এর এরর বার করতে হবে। আচ্ছা স্যার টি এর এরর কোথা থেকে বার করব? টি এর এরর বার করবে কি করে, একটা জিনিস দেখতে পাচ্ছ, টি এর কতগুলো ভ্যালু দিয়ে দিয়েছে সুন্দর করে। হ্যাঁ স্যার দিয়ে দিয়েছে, তো এখান থেকেই তো বেরোবে। এই যে একদম একটা অঙ্ক করালাম, মনে করছে এই অঙ্কটা দেখো, একদম এই ধরনের অঙ্ক দিয়ে দিয়েছে, যেটা আমি তোমায় করালাম। এই দেখো আমি তোমাকে কতগুলো ভ্যালু দিয়ে দিয়েছিলাম, ভ্যালু দিয়ে বলেছিলাম জি এর এরর বার করো। একইভাবে তোমাকে টি এর ভ্যালু দিয়ে টি এর এরর বার করতে বলছে। তাহলে আইআইটি সবকটা পার্টি তোমার চেক করে নিতে চাইছে যে ভাই তুই যখন পড়ে এসেছিস তুই সব পড়ে এসেছিস কিনা, নাকি তুই আধা ক্যাপচার করে পড়ে এসেছিস। আধা ক্যাপচার করে পড়ে এলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, মানে ব্যাপারটা এরকম। তো এবার টি এর যখন বার করবে, টি এর দেখো, তার মানে আগে তুমি টি এর মিন ভ্যালু বার করো। তার মানে সবকটা যোগ করে, তো 0.52 প্লাস 0.56 প্লাস 0.57 প্লাস 0.54 প্লাস 0.59, 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ভাগ করো। এবার 52 56 57 54 59, এদের পাঁচজনকে আমাকে যোগ করতে হবে, সাইডে যোগ করে নাও। 2 আর 6 8, 8 আর 7 15 আর 4 19 আর 9 28 এর 8, হাতে 2 2 আর 5 7 আর 5 12 আর 5 17 আর 7 17 আর 5 22 আর 5 27। মুখেও করতে পারো, সাইডেও করে নিতে পারো, কোনো চাপের ব্যাপার নেই। এটাকে আমি ডিভাইড করি, আমার কত চলে আসবে দেখো, 278 কে ডাইরেক্ট ভাগ করে দিই। তো 5 5 25 2 8, তার মানে 5 5 25 3 6 55.6। এখানে পয়েন্টটা জাস্ট আমার এখানে চলে আসবে। 1 মিনিট, .556 নাও, এটা হয়ে গেল তোমার টি এর মিন ভ্যালু। আচ্ছা টি এর যদি এবার একটা জিনিস দেখতে হবে, 0.556 এসছে, আমার এখানে সিগনিফিকেন্ট ফিগারটা একটু মাথায় রাখতে হবে। কত আছে জানো, 2.78/5 না? তো আমার এগুলো সবকটা আমি যোগ করেছিলাম, ডেসিমালের পর দুটো ঘর ছিল, তো ডেসিমালের পর দুটো ঘর রেখেছি, ভাগ আছে, ঠিক আছে, এটাতেই থাকুক। আচ্ছা এবার আমরা যদি এররটা দেখি, এরর তার মানে 0.556 থেকে তোমাকে প্রত্যেকটা পার্ট মাইনাস করতে হবে, তবেই গিয়ে তোমার কাছে অ্যান্সার আসবে, না হলে অ্যান্সার আসবে না।
এক মিনিট, এখানের আমার কাছে ক্যালকুলেশনটা আই থিঙ্ক ছিল, যে ক্যালকুলেশনটা এখানে আছে। হ্যাঁ, তো যেটা দেখছি এখানে 0.556 এসছে, আমরা এটাকে দুটো ঘরে রাখার জন্য 0.56 করতে পারি, কারণ আমার প্রত্যেকটা ডেটা এখানে দুটো ঘরে আছে। তো এবার যখন এরা বার করবো দেখো মুখে মুখে বিয়োগ হয়ে যাবে। 0.56 মাইনাস 0.52 মানে 0.04, 0.56 মাইনাস 0.56 হয়ে গেল 0, 0.56 মাইনাস 0.57 তার মানে এটা হয়ে যাচ্ছে 0.01 প্লাস 0.54 তার মানে আসছে হলো আমার 0.02 আর 59 আছে আমার 0.03 বাই 5। দেখো 4 1 5 আর 2 7 আর 3 10 মানে 0.10, তাহলে 0.10 করলে এটা 0.02। এই দেখো টি এর এরর বেরিয়েছে এত আর মিন বেরিয়েছে এত, তাহলে পার্সেন্টেজ বার করে দিতে পারবে না? 0.02 বাই 0.56 ইনটু 100% করলে কত চলে আসবে? দেখো আই থিংক তোমার অ্যানসার চলে আসছে এটা 2 বাই 56 তো হয়ে যাচ্ছে 28, 100 বাই 28 মানে 3 পয়েন্ট সামথিং, এই যে 3.557% এটা চলে আসে। তো যেটা আমার 3.57% চলে এলো, তো যখনই আমার দেখো এখানে এরর ইন দা মেজারমেন্ট অফ টাইম পিরিয়ড ইজ 3.57% চলে এলো, তো এরর ইন দা মেজারমেন্ট অফ টি ইজ 2%, এটা ভুল হয়ে গেল, কারণ একটা চলে এসেছে মানে আরেকটা ভুল হবে। এবার লাস্ট পার্টটা বাকি, দেখো লাস্ট পার্টটা বলেছে দ্য এরর ইন দা ডিটারমাইন্ড ভ্যালু অফ জি ইজ 11%। এটা কিভাবে বার করব? এটা বার করার এবার টেকনিকটা আমরা একটুখানি ভালো করে দেখব। এটার জন্য আগে একটা তোমার একটু ছোট্ট করে একটা থিওরি আমি বলে দিই। স্যার একটা আইআইটির কোয়েশ্চেন করতে থিওরি, এটা খুব ভালো কোয়েশ্চেন ছিল, যে অ্যাডভান্স এটা আমি উঠেছি তোমাদের সবাইকে দেখানোর জন্য, আমাদের সমস্ত কনসেপ্ট লাগছে। সেখানে একদম ফার্স্ট জিনিসের যে মানে ফার্স্ট যেটা দিয়ে এরা শিখিয়েছিলাম যে অনেকগুলো এক্সপেরিমেন্টের ভ্যালু ওখান থেকে পুরো জিনিসটা বার করা, ওটাও লাগছে, পার্সেন্টেজ এরাও দেখবে লাগবে, তো সবই দেখবে এটার মধ্যে লাগবে। তো একটা ভালো অঙ্ক করা মানে কি আমরা অনেকগুলো ছোট ছোট অঙ্ক করে নিলাম। যাই হোক, যেটা আমার তোমাদের বলার, ধরো একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি বলেছি তোমাদের টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, ওকে? ঠিক আছে, এবার ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি। যদি আমি তোমাকে দিতাম যে আমাকে বলো এল মাপতে গিয়ে এরার হয়েছে 2%, জি মাপতে গিয়ে এরার হয়েছে 4%, তাহলে টি মাপতে গিয়ে এরার কত? এটা তোমরা পারতে না? হ্যাঁ স্যার তো পেরে যেতাম, এসব অঙ্ক তো করে আসছি। কত হতো বলো, চট করে দেখে নি। ডেল্টা টি বাই টি আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি ইন্টু 100%, এই তো কনস্ট্যান্ট লিখে আপনি, এটা হাফ আছে তো হাফ ডেল্টা এল বাই এল ইন্টু 100% প্লাস হাফ ডেল্টা জি বাই জি ইন্টু 100%, কারেক্ট? একদম স্যার, এটাই করতে। তো এবার হাফ ডেল্টা এল বাই এল ইন্টু 100% 2% বলেছি, আর ডেল্টা জি বাই জি ইন্টু 100% 4% বলেছি, একদম। তাহলে 1 + 2 তার মানে 3%, তাহলে তুমি পেয়ে গেলে টি মাপতে গিয়ে এরা 3%, ওকে? এবার আমি ধরো একটু প্রশ্নটা একটু চেঞ্জ করে দিলাম তোমায়। কি চেঞ্জ করলেন স্যার? আমি ধরো তোমায় বলে দিলাম যে বাবা দেখো আমি এইটা জানি এল মাপতে গিয়ে এরার 2%, টি মাপতে গিয়ে এরার এল মাপতে গিয়ে এরার 2%, টি মাপতে গিয়ে এরার 3%। এবার আমাকে জি মাপতে গিয়ে এরার বলো। হ্যাঁ স্যার কি আছে, করে দেবো। আচ্ছা করো তো, করো, ভিডিওটা পজ করে করো, চলো দেখি, তুমিও করো আমিও করি। তো বলে স্যার কি আছে, আমি এই লাইনটাকে আবার লিখবো? বলো হ্যাঁ তুমি লেখো, আমি এখান থেকে ঝেপে দিই, অত ঝাপার সুবিধা আছে, আমি ঝেপে দিলাম। এই দেখো সুন্দর ঝেপে বসিয়ে দিলাম। হ্যাঁ স্যার আপনি তো ঝেপে দিলেন, 3%, হাফ, 2%, এটা বার করতে হবে। ঠিক আছে, এটাকে এরকমই রেখে দিই আপাতত। হ্যাঁ রেখে দাও। স্যার এটা 1 হয়ে গেল, তাহলে স্যার আমার হয়ে যাচ্ছে হ্যাঁ এটা 1 হয়ে গেল, তার মানে স্যার 3 - 1, তাহলে এদিকে হাফ ডেল্টা জি বাই জি ইন্টু 100%। হ্যাঁ স্যার ঠিক আছে, ঠিক করছি। ওকে 2 2 4, তার মানে স্যার 4% অ্যান্সার হবে। 4% অ্যান্সার। এখানে 2 2 কেটে গেল, হাফ হয়ে গেল। জি মাপতে গিয়ে আমার এসছে হলো 1, এবং টি মাপতে গিয়ে এরার হয়ে গেছে হলো আমার 1%, এবং এটা তুমি যখনই দিয়ে দেবে 4%, মানে তুমি দেখবে এখানে 3 - 1 2, 2 × 2 4%, আর তুমি যখনই এটা করে দেবে তোমার অ্যান্সার হয়ে যাবে ফুল। ইয়েস, অ্যান্সার হয়ে গেল ভুল। খেলাটা তোমায় বুঝতে হবে, খেলাটা খুব ভালো করে বুঝতে হবে। এইখানে তুমি ভাবছো কেন স্যার ভুল কেন?
আমার দেখুন এখানে 4% এসেছিল, এই তো 4% দিলাম। আরে পাগল, বোঝার চেষ্টা করো। এখানে তুমি এল আর জি মেপেছিলে, মাপতে গিয়ে ভুল হয়েছে, সেই অনুসারে তুমি টি এর ভুল বার করেছো। মানে এল আর জি মেপে যে ভুল হয়েছে সেই ভুলের নিরিখে তুমি টি এর এরর বার করেছো। কারেক্ট আছে একদম। এখানে কি হয়েছে, এখানে তুমি টিআরএল মেপেছো, টাইম পিরিয়ড আর লেন্থ মেপেছো, তারপর তুমি জি মাপতে গিয়ে ভুল খুঁজছো। দুটো কি সেম জিনিস? তুমি আগে লেন্থ আর গ্র্যাভিটি মেপে তারপর টাইম পিরিয়ড মাপতে গিয়ে ভুল খুঁজছো, আর তুমি টাইম পিরিয়ড আর লেন্থ মেপে তারপর গ্র্যাভিটি মাপতে গিয়ে ভুল খুঁজছো। দুটো সেম জিনিস হবে? তার মানে এর অ্যান্সার সেম আসারই কথা নয়। তুমি যখন টাইম পিরিয়ড আর লেন্থ মাপতে গিয়ে ভুল করেছো, সেখানে গ্র্যাভিটি অন্যভাবে ডিপেন্ড করবে। তো যখনই তুমি এটা করতে হবে, তোমার অ্যান্সারটা ভুল। তুমি ভাববে আমি তো ঠিক করেছি, 3 ছিল, এদিকে 1 করলাম, 2, 2 দুগুণে 4, ঠিক করলাম। এগুলো ভুল হয়ে গেল। কোথায় ভুল হয়ে গেল? একটা জিনিস শিখিয়েছিলাম। কি শিখিয়েছিলাম? বলেছিলাম এরার কখনো মাইনাস হয় না। কি বলেছি? এরার কখনো মাইনাস হয় না। এটা হলো মনে রাখার জিনিস। স্যার এখানে কোথায় মাইনাস করেছি আমি? কোথায় মাইনাস করেছো? এই দেখো 2, 2 কেটে গেলে 1, একটাকে এইদিকে নিয়ে এসে মাইনাস করোনি, করা যাবে না। মানে আপনি বলতে চাইছেন এখানে 3 হলো, এখানে 1 হলো, প্লাস হাফ ডেল্টা জি বাই জি ইন্টু 100%। আমি যখন এদিকে আনবাই মাইনাস করবো না, এক্স্যাক্টলি মাইনাস করবেন, এটা তুমি অঙ্ক করছো না, এরারের ম্যাক্সিমাম ভ্যালু বার করছো, তো এটা এদিকে আসলো 4 হবে, আর নিচে 2 উপরে গেলে এইটা হলো আমার জি মাপতে গিয়ে এরার হবে এবার, এবং এটা হবে আমার ঠিক অ্যান্সার। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার কাছে কি কি প্রোভাইডেড আছে এটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে। কি কি আমার কাছে প্রোভাইডেড আছে, এরারে কখনো মাইনাস হবে না। বারবার বলছি, তুমি ইকুয়েশন ফর্ম করে বা ডান দিক থেকে বাঁ দিক নিয়ে গেলেও মাইনাস হবে না, ঠিক আছে? এইগুলোতে কেন সমস্যা হচ্ছিল না? সবাই একদিকেই ছিল, এখানে একজন অন্যদিকে আছে, তোমাকে এই সাইডের একজনের মাপতে হচ্ছে। তুমি স্বাভাবিক তোমার জেনারেল টেন্ডেন্সি এদিকে আনছো, অঙ্কেটা তাই শেখানো হয়, কিন্তু এটা ওরকম অঙ্ক নয়। এরারের ম্যাক্সিমাম ভ্যালু বার করি, তো এরকম নয় যে টাইমের এরার থেকে লেন্থের এরার মাইনাস হয়ে যাবে, যোগ হয়ে যাবে। বোঝা গেল? তো দিস উইল বি কারেক্ট। বোঝা গেছে? এই ফান্ডাটা কিন্তু এবার লাগবে। স্যার কিরকম লাগবে একটু দেখান, চলো দেখি। আমি যেটা তোমায় বললাম যে আমরা তো দেখো এখানে সবই চেক করে নিয়েছি। লাস্টটা কি? এরার ইন দা ডিটারমিনেশন অফ দা ভ্যালু অফ জি ইজ 11%। তবে জি এর এরার চেক করতে হবে। ওকে, করি জি এর এরার। আগে ফর্মুলাটাকে আমি লিখি, t is equals to 2 pi under root 7 capital R minus small r by 5g। t is equals to 2 pi under root 7 capital R minus small r by 5g। তাহলে আমি কি এটা লিখতে পারি? ডেল্টা, আচ্ছা দেখো ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, একটু কেমন লাগছে না? হ্যাঁ কেমন লাগছে যখন ছেড়ে দাও। আর মাইনাস আর কে তুমি একটা কাজ করো, তুমি এ ধরে নাও। ওকে স্যার, তাহলে 2 পাই ছেড়ে দিন, 7/5 ও ছেড়ে দিন, তাহলে হাফ ডেল্টা এ বাই এ ইন্টু 100% প্লাস হাফ ডেল্টা জি বাই জি ইন্টু 100%। ঠিক আছে, কারেক্ট আছে। আমি আর মাইনাস আর কে এ ধরে নিয়েছি। তাহলে স্যার এবার মেন প্রবলেম হলো, দেখো দেখো আমরা তো টি এর এরার পেয়ে গেছি। হ্যাঁ স্যার পেয়ে গেছি 3.57%। ব্যাস বসিয়ে দাও। তো যখন তুমি টি এর এরার পেয়ে গেছো, তুমি এখানে 3.57 মানে ইনটু 100% লিখে এখানটা এটা 3.57, হ্যাঁ স্যার বসিয়ে দিলাম, হাফ। আচ্ছা এটার এরার কি পেয়েছো স্যার? এটা কে? আরে এই যে আর মাইনাস আর, একটু আগে তো তোমায় যোগ বিয়োগ এরার শেখালাম। ও তার মানে এর এরারটা বার করতে হবে। হ্যাঁ করতে হবে। এটা কি পারবে না নিজে বলো? আর তো তোমায় দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে কত দেখো, the values of capital R, এই যে 60 প্লাস মাইনাস 1 আর এটা 10 প্লাস মাইনাস 1। একটা 60 এটা 10, তাহলে এটা 60 প্লাস মাইনাস 1 আর এটা 10 প্লাস মাইনাস 1। পারবে না? আর মাইনাস আর, হ্যাঁ স্যার পেরে যাবো, কেন পারবো না? আপনি বলুন, আপনি এটা বলুন, আর মাইনাস আর, তাহলে 60 মাইনাস 10 50। এরার কি 1 মাইনাস 1 0 হয়ে যাবে? মনে আছে আশা করি। মাইনাস থাকলে এরার গুলো যোগ হবে 50 প্লাস মাইনাস 2। তারপরে ডেল্টা এ বাই এ কত হবে? স্যার এটা কোনো ব্যাপারই না, ডেল্টা এ বাই এ ইন্টু 100%। আমি আপনাকে এক্ষুনি বলছি, আপনি জাস্ট 2 মিনিট দাঁড়িয়ে যান। 2/50 ইন্টু 100%, আমি দাঁড়িয়ে আছি 4%। না হয়ে গেল, তাহলে এই মাপতে গিয়ে এরার হয়ে গেল আমার 4% প্লাস হাফ ডেল্টা জি বাই জি ইন্টু 100%। এবার অনেকে কি ভুল করে দিয়েছে, 2 হয়েছে, 2 আর 4 কেটে 2 হয়েছে, 2 কে এদিকে এসে কি করে দিয়েছে, বিয়োগ। বিয়োগ হবে না, এটাই হলো ব্যাপার। দুইটা এদিকে আসলে যোগ হবে। ইয়েস 5.57 আর ইন্টু 2, তার মানে এটা হয়ে গেল ডেল্টা জি বাই জি ইন্টু 100%। এবং অলমোস্ট তোমরা দেখতে পাচ্ছ এটা 11.14% মতো হয়েছে, 11.14% মতো হয়ে গেছে। এবং তোমাকে এখানে জি এর ভ্যালুর কত অপশন দিয়েছিল?
11%, তো 11.14 11 ইজ অলমোস্ট সেম, তো ডি। তার মানে আমার এখানে কারেক্ট অ্যান্সার কি কি হলো, এ বি ডি। মাল্টিপল চয়েস করা কিন্তু শিখতে হবে অ্যাডভান্স লেভেলে যেতে গেলে, কারণ মাল্টিপল চয়েসে বেসিক্যালি ইউ নিড টু ব্রেক দ্য হোল কোয়েশ্চেন। তোমায় পুরো কোয়েশ্চেনটা ব্রেক করতে হচ্ছে যখন তুমি মাল্টিপল চয়েসে চলে যাচ্ছ। তোমার এমন নয় একটা পার্টিকুলার অ্যান্সার বার করতে, তোমার সব কটা অ্যান্সার চেক করতে করতে নামতে হচ্ছে, এতে তোমার প্রবলেমের প্রতি ডেপথ আরো বাড়ে। এই জন্য আমি এই কোয়েশ্চেনটা নিয়ে এসেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো কোয়েশ্চেনটা কিভাবে করলাম, যেই অ্যাডভান্স 2016। ঠিক আছে, চলো এবার আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখে নেবো। অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছো, তোমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। চলো লাস্ট কোয়েশ্চেন বলেছে ওয়্যার অফ লেন্থ এত, আর এত, মাস এত, ম্যাক্সিমাম পার্সেন্টেজ এর। তুমি বুঝতেই পারছো স্যার, ডেনসিটি মানে আমরা জানি হলো মাস বাই ভলিউম, একদম মাস তো লিখে দিয়েছেন, ভলিউম কি হবে দেখো, দেখো ওয়্যারের লেন্থ আর ওয়্যারের রেডিয়াস বলেছি, ওয়্যারের লেন্থ আর রেডিয়াস বলেছি। একটা তার কিরকম দেখতে হয় স্যার, সিলিন্ড্রিক্যাল, তার মানে ভলিউম কি হবে, পাই আর স্কোয়ার এল না, যেখানে আরটা হলো রেডিয়াস, এলটা হলো লেন্থ, তো পাই আর স্কোয়ার এল হয়ে গেল। তো এটাই বসিয়ে দাও, বসিয়ে দিলাম, নিন নাও বৎস নাও পার্সেন্টেজ ডেল্টা ডি বাই ডি ইন্টু 100%। এইগুলো তোমার প্রশ্ন দেবে, এরকম প্রশ্ন প্রায়শই আসে। তুমি রিসেন্ট টাইমসের কোয়েশ্চেন, আমি তো সব কোয়েশ্চেন আনিনি, কিছু বাছা বাছা কোয়েশ্চেন যেটা সকলের টাইপ কভার হয় সেটা আমি আনার চেষ্টা করেছি। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তুমি দেখে নিতে পারো। তো এম, এম এর জন্য ডেল্টা এম বাই এম ইন্টু 100%, কারণ এখানে কি তোমার নিজেকে ফর্মুলা দিয়ে করে নিতে হলো, এরকম অনেক কোয়েশ্চেন পাবে যেখানে নিজে ফর্মুলা দিয়ে এটার বার করে নিতে পারবে, এবং সেটা তোমরা পারবে আমি জানি। আর স্কোয়ার আছে, তার মানে 2 ডেল্টা আর বাই আর ইন্টু 100%, প্লাস এল আছে ডেল্টা এল বাই এল ইন্টু 100%। তো করলে কত হয়ে যাচ্ছে দেখো, ডেল্টা এম বাই এম, এম কত আছে 0.003 বাই 0.3, ওকে 0.003 বাই 0.3 ইন্টু 100%, ওকে ওকে। তারপর এটা হলো 0.005 বাই 0.5 ইন্টু 100%, ওকে। আর তারপর ডেল্টা এল বাই এল হলো 0.06 বাই 6 ইন্টু 100%। তো আমার কেমন হয় না মনে হয় সবই এক এসে যাচ্ছে, 1%, 2 ইন্টু 1% প্লাস 1%, তার 2 দুগুণে 4, 2 প্লাস 2 4%, আমার 4 হবে অপশন হয়ে গেল, শেষ। তো এই ধরনের কোয়েশ্চেন্সই মোটামুটি আমাদের কিন্তু এরা অ্যানালিসিস বা সিগনিফিকেন্ট ফিগার থেকে থাকছে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। সিগনিফিকেন্ট ফিগারের ক্ষেত্রে ওই ক্যালকুলেশনের ওই ব্যাপারটা মাথায় রাখবে যে আমার প্লাস মাইনাস করার ক্ষেত্রে আমার মেইনলি ডেসিমালের যে পার্টটা আছে, ডেসিমালের পরের পার্টে সিগনিফিকেন্ট ফিগারটা দেখে আমাকে অ্যান্সার বসাতে হয়। আর মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রে আমার টোটাল নাম্বারটা যেখানে সিগনিফিকেন্ট ফিগার আছে সেই অনুসারে অ্যান্সার বসাতে হয়, তার উপরে কোয়েশ্চেন্স হয়। আমি সকলকে রিকমেন্ড করবো PYQs লাগাও, কোয়েশ্চেন্স করো, বোর্ড রিলেটেড প্রিপারেশন নিলে বোর্ডের কোয়েশ্চেন্স লাগাও। কোনো অসুবিধা হলে ইউ ক্যান কন্ট্যাক্ট আস, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছুই দেখবে আমাদের ইউটিউব ডেসক্রিপশনে দেওয়া থাকে, এবং তোমরা চাইলে ডিরেক্টলি আমাদের সাথে যোগাযোগও করতে পারো, আমাদেরকে মেসেজ করতে পারো। তোমরা যদি কারোর কোনো ডাউট থাকে তোমরা আমার থেকে জেনেও নিতে পারো, এইটা আমার নাম্বার, কেউ এখানে মেসেজ করলে আমি তাকে কিন্তু নিঃসন্দেহে রিপ্লাই দিয়ে দেবো একদম। এটা আমি লিখে রাখছি, এটা তোমাদের রোহিতদার নাম্বার, ঠিক আছে? দাদারই বয়সী হবো তোমাদের। তো যদি কোনো সমস্যা হয় ফিজিক্স রিলেটেড তো তোমরা অবশ্যই এখানে মেসেজ করতে পারো, আমি তোমাদের নিশ্চয়ই গাইড করে দেবো যদি কোনো কোয়েশ্চেন্স করতে গিয়ে আটকে যায়। তো ভালো করে পড়াশোনা করতে থাকো। আশা করি যা যা পড়ালাম, যে জায়গাগুলো কভার করলাম, যে জিনিসগুলো বললাম, সেগুলো সবটাই তোমাদের কাজে লাগবে, এবং তোমাদের পরীক্ষার রিভিশনের জন্য আই থিঙ্ক এইগুলো হেল্পফুল হচ্ছে। তো অবশ্যই যেটা আমি আবারও প্রত্যেকটা ভিডিওতে বলি যে তোমরা জানাও যে তোমাদের কেমন লাগছে, এবং সেই অনুসারে কিন্তু আমার আরও কাজ করার বা আরও করার মোটিভেশন থাকবে। বা যদি মনে হয় যে স্যার এই জায়গাটা একটু এরকমভাবে একটু বেশি টাইম দিয়ে করুন বা এটা করুন, যেটাই তোমরা বলবে সেই অনুসারে আমরা এটাকে করার চেষ্টা করবো, ওকে? তো ফিজিক্সে যেমন রিভিশন সিরিজ চলছে তেমন কেমিস্ট্রি রিভিশন সিরিজ কিন্তু আসছে, তো সেটার দিকেও তোমরা চোখ রেখো, এবং সকলে ভালো করে পড়াশোনা করতে থেকো। তোমার সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নুন, গুড ইভিনিং, হ্যাভ আ গুড লাইফ, বাই।